ছিল অনেক, প্রায় 18 জন। আর কি সবাই উপস্থিত নাই, যে কারণে হচ্ছে মানে একটু অপেক্ষা করলাম যে আর কেউ আসে কিনা। তো লাস্ট ক্লাসে তো আমরা জাস্ট ইন্ট্রোডাকশন কথাবার্তা বলেছিলাম, প্লাস একটু প্রোগ্রামিংয়ের কোনো প্রোগ্রামিং বা কম্পিউটার ফান্ডামেন্টালও হালকা পাতলা কথাবার্তা হয়েছে। পাশাপাশি আমাদের কথা হয়েছিল হচ্ছে আমাদের এই মানে কেউ প্রশ্ন করেছিল ওয়েব ডিজাইনের ক্ষেত্রে কেমন কোডিং লাগে বা কোডিংটা আমাদের কোর্সটা কেমন আগাবে, মডিউলগুলো কি, এই ব্যাপারগুলো কথাবার্তা হয়েছে। তো শিফাত আবদুল্লাহ, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন দেন হচ্ছে আপনাকে আগের ক্লাসের কি বলে ম্যাটেরিয়ালসগুলো দেওয়ার চেষ্টা করব। সো আজকে হচ্ছে আমরা একেবারেই আজকে সি প্রোগ্রামিংয়ের বলা যায়, মানে প্রোগ্রামিংয়ের ফার্স্ট ক্লাস বলা যায় যে আজকে আমরা প্রোগ্রামিংয়ের ফার্স্ট ক্লাস করব। তো আমি প্রথমে বলেছি যে আমাদের প্রথম অবস্থায় একটু ইয়াটা থাকবে, একটু ফান্ডামেন্টাল বিষয় থাকবে, বাট এটা যত আমরা সামনে আগাবো তত ফান্ডামেন্টাল জিনিস কমবে এবং আলটিমেটলি একটা সময় ফান্ডামেন্টাল বিষয় সব কিছুই শেষ হয়ে যাবে, তখন সবই থাকবে হচ্ছে মানে থিওরিটিক্যাল বিষয় সব শেষ হয়ে যায়, থাকবে হচ্ছে তখন আর কি প্র্যাকটিস আর কোডিং, প্রবলেম সলভিং, এগুলাই থাকবে। তো আজকে একটু ফান্ডামেন্টালের ব্যাপারগুলাই বেশি, যেটা হচ্ছে মূলত আজকে দেখাবো, এটাকে কম্পিউটার ফান্ডামেন্টালও বলা যাবে, দেন হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালও বলা যাবে, দুইটাই ইনক্লুডেড আছে কম বেশি। স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা, আমার এখান থেকে কি মানে নয়েজ আসতেছে না সাউন্ড ক্লিয়ার আছে? চলে তো নাকি? হ্যাঁ চলবে। আপনার আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ওকে। সো স্ক্রিন শেয়ার করি। শিফাত ভাই, আপনার কোনো কোয়েশন থাকলে করতে পারেন এই মুহূর্তে। কোশ্চেন নাই, তবে হচ্ছে আমার আগের লেকচারের যদি ম্যাটেরিয়ালস গুলো দিতেন খুব ভালো হতো। হ্যাঁ, ম্যাটেরিয়ালস দিব, অবশ্যই দিব। ওকে, দেন আজকে শুরু করি। এখানে হচ্ছে জাস্ট কম্পিউটারের ধারণা, অল্প কিছু বিষয় আছে, 4-5 পেজ। হ্যাঁ, এর আগে আমি একটু মানে কোয়েশ্চেন করতে চাই যে আপনাদের আসলে কম্পিউটারের সংজ্ঞাটা এই মুহূর্তে আপনারা আসলে কি জানেন, এক একজন একটু। মানে আমি যদি জিজ্ঞাসা করি যে কম্পিউটারের সংজ্ঞা কি, তাহলে আর কি মানে কি বলবেন, দু একজন বলেন। শিবাদ ভাই, আপনি বলেন। এখানে তো একটা লেখা আছে, এটা ব্যতীত বলেন আর কি। ওকে, ফাহিম ভাই বলছে গণনাকারী। কম্পিউটার হচ্ছে একটা ডিভাইস যেটার মাধ্যমে আমরা অনেক রকমের কাজ করতে পারি, হ্যাঁ, বা আমরা বিভিন্ন পার্সোনাল কাজে ইউজ করি। অনেকে হচ্ছে লাইক মুভি দেখে, বা অনেকে এখান থেকে আর্ন করার জন্য না ইউজ না, করে। আসলে নট এক্সাম্পল, আমি একেবারে ধরেন একটা মানে সংজ্ঞার মতন করে বলেন আর কি, নিজের নিজের থেকেই সংজ্ঞার মতন এক্সাম্পল দিতে হবে না। ওকে, সেরকম ভাবে হ্যাঁ, সাজাইতে পারতেছি আচ্ছা না আসলে। সমস্যা নাই, আপনি 1 মিনিট টাইম নেন, সাজাতে পারলে বলেন। এই আলোচনাগুলো আসলে আপনাদের কারো কাছে একটু হয়তো মনে হলেও আলোচনাগুলো আসলে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, ঠিক আছে? দেন হচ্ছে সুন্না ভাই, আপনি বলেন। আপনি তো গণনাকারী যন্ত্র বলেছেন। হ্যাঁ, আমি গণনাকারী যন্ত্র বলতাম, বাট কম্পিউটার হলো একটি ডিভাইস যা তথ্য গ্রহণ করে এবং ডিজিটাল ডেটা আকার এবং প্রোগ্রাম সফটওয়্যার এগুলো ডেটা পক্ষে কিভাবে নির্দেশনা ক্রম অনুযায়ী চলবে, ফলাফল এটি কিভাবে আউটপুট আসবে, এরকম একটা বুঝি। অবশ্যই আমি সাজিয়ে আচ্ছা, বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আপনি চেষ্টা করেন সাজানোর, কিন্তু মানে গুগল বা চ্যাট জিটিপি করেন না, এটাই হচ্ছে কথা। মানে না না, এই এরকম মুহূর্তে যেটা জানেন সেটাই বলবেন আর কি। দেন হচ্ছে এই যে মমিতা হায়দার আপু, আপনি কি একটু বলবেন? এগুলো বেসিক, একেবারে বেসিক জিনিস, তাও মানে কি জিজ্ঞাসা করতেছি।
আচ্ছা, মমিতা আপু মেবি সাউন্ড শোনা যাচ্ছে না। দেন হচ্ছে অন্য একজন বলেন। শামিমা আপু আছেন এখানে, হচ্ছে শারমিন আক্তার, সুমা আপু আছেন, আপনারা একটু বলেন। আপনারা দুজন মেবি একই সাথে। জি ভাইয়া। ওকে, আপনি একটু বলেন। কম্পিউটার বেসিক্যালি এমন একটা মেশিন যেটা ইনফরমেশন প্রসেস করতে পারে, ওকে, স্টোর করতে পারে, এবং ম্যাক্সিমাম টাইমে 0 1 এগুলোর মাধ্যমেই কাজ করে। নট ম্যাক্সিমাম টাইম, অলওয়েজ এগুলোর মাধ্যমে কাজ করে। আর আমি যদি মনে করেন একটা বাচ্চা যদি আপনাকে জিজ্ঞাসা করে যে কম্পিউটার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, ঠিক আছে, জি। তাকে আপনি কি বলবেন? আহ এটা রাইট নাও মাথায় আসতেছে না। আচ্ছা, বাট আমাদের কিন্তু আসলে কিন্তু এটার অনেক ধরনের সংজ্ঞা হতে পারে, এটাই সত্যি কথা। বা আপনি যেটা জি বলেছেন জি। এটাও ঠিক আছে, সিফাত ভাই যেটা বলেছেন সেটাও ঠিক আছে, সুন্না ভাই যেটা, কিন্তু আলটিমেটলি কিন্তু আপনারা কনফিডেন্স নিয়ে এটা বলতে পারেন নাই যে এটাই ঠিক আছে, একেবারে একটু মানে লো কনফিডেন্স নিয়ে বলছেন। তো আমার কথা হচ্ছে অ্যাজ এ সিইসি স্টুডেন্ট একদম খুব সুন্দর একটা উত্তর দিতে হবে, ওকে ওকে। তাই না? না না, এটা দেওয়া উচিত তো, তাই না? একেবারে সুন্দর একটা উত্তর দেওয়া উচিত অন্য কাউকে, যে কেউ যদি জিজ্ঞাসা করে বা না করুক, বা নিজের একটা ধারণা থাকে উচিত। আচ্ছা, একটু 1 মিনিট আমি একটু আমার নয়েজটা ইয়া করে আসি। ভাই আপনি কথা বলেন, কিন্তু আরেকটু আস্তে বললেই তো হয়ে যায়। ওকে, আচ্ছা, আমাদের এখানে আসলে একটু নয়েজ হচ্ছে, এখানে একটু রান্না বান্না করা হচ্ছে, আমাদের আজকে বউ আসে নাই তাই। আচ্ছা, যাই হোক, আমি তাহলে বলি আসলে কম্পিউটার একেবারে মেইন যদি মানে কোর সংজ্ঞাটা আমরা বলতে যাই, তাহলে কম্পিউটার হলো একটা ডিভাইস, অবশ্যই একটা ডিভাইস, যেখানে হচ্ছে ইনপুট দিলে সেই ইনপুটটা প্রসেস করে একটা আউটপুট দেয়, ঠিক আছে? মানে এটা হচ্ছে একেবারে কম্পিউটারের মানে মেইন বেস, যেটা আমরা যদি বলি বেসিক বেস। একটা ইনপুট দিব, সেটা প্রসেস হয়ে একটা আউটপুট দিবে, সেটা অবশ্যই একটা ডিজায়ার্ড আউটপুট দিবে, আমার যেটা আশা আছে, মানে আমি যেটা যে আউটপুটটা চাবো সেটাই দিবে আসলে। সো এই প্রসেসগুলোর ভিতরে কাজ করে হচ্ছে, আচ্ছা আর লেখাগুলো কি ছোট ছোট লাগতেছে, আমি এটা জুম করে দিতে পারি, হ্যাঁ ঠিক আছে, জি ভাইয়া। ওকে। এখানে এখানে ডায়াগ্রাম দিয়ে এটাই বলা হয়েছে যে এখানে আমরা ইনপুট দিয়েছি, এটা হচ্ছে কম্পিউটার যেখানে সিপিইউ থাকে, সেটা প্রসেস করে, আর আউটপুট এখানে হচ্ছে ডিসপ্লে, আমরা সেই আউটপুটটা দেখি। সো এইখানে যে ডিভাইসগুলো আছে সেটা বলা হয়েছে যে কিবোর্ড মাউস দিয়ে আমরা ইনপুট দেই, মূলত প্রসেসিং হচ্ছে সিপিইউ, সেখানে প্রসেসিং হয়, দেন আউটপুট হচ্ছে আমরা মনিটর বা প্রিন্টার, এগুলো দিয়ে আমরা আউটপুট দেখতে পারি। তো এখন এই প্রসেসিং, এখানে বিট এবং বাইটের কথা বলেছি, যে ডিজিটাল তথ্য সংরক্ষণের মৌলিক ইউনিট হলো বিট। হ্যাঁ, কম্পিউটারে যে তথ্য সংরক্ষণ করে বা তথ্য আদান প্রদান করে পুরাটাই হচ্ছে বিট বাইটের মাধ্যমে, যেটা হচ্ছে 0 এবং 1-এর মাধ্যমে করে। এটা অধিকাংশ বা কম সংখ্যক এরকম না, সম্পূর্ণটাই 0 বা 1-এর দিয়ে কাজ হয়। এটা তো আমরা সবাই জানি যে 0 1 দিয়ে কিভাবে কনভার্ট হয়। আমরা বাইনারি সংখ্যা তো সবাই আইসিটিতে দেখেছি যে 1-এর বাইনারি সংখ্যা কত, 2-এর বাইনারি সংখ্যা কত, 2 ভিত্তিক সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা। ওই কনসেপ্টটা দিয়েই আসলে কম্পিউটারের সব কিছুই মানে পুরো জিনিসটাই ডিজাইন করা থাকে।
তো এইখানে যেটা হচ্ছে 1 কিলোবাইট ইকুয়াল হচ্ছে 1024 বাইট, 1 মেগাবাইট হচ্ছে 1024 কেবি, 1 গিগাবাইট হচ্ছে 1024 MB, 1 টেরাবাইট হচ্ছে 1024 জিবি। এই জিনিসগুলো আমরা জানি সবাই, তারপরে এখানে উল্লেখ রেখেছি। ওকে, আচ্ছা, স্থায়ী মেমোরি এবং অস্থায়ী মেমোরি সম্পর্কে কার কীরকম কনসেপ্ট আছে এটা আমি একটু মানে কারোর কাছ থেকে জানতে চাই। হাই মেমোরি বলতে এটা কি র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি? আচ্ছা, মেমোরি হচ্ছে দুই প্রকার, একটা স্থায়ী মেমোরি, একটা অস্থায়ী মেমোরি। ঠিক আছে, এইবার আপনি মানে মেমোরির সম্পর্কে আপনি কি জানেন এটা একটু বলেন এই মুহূর্তে, বলার চেষ্টা মেমোরি করেন আর বলতে কি। মেমোরি বলতে যেটা আমরা ভাবি যে, আমি যেটা ভাবি এটা হলো যে কোনো একটা ডাটা, হ্যাঁ, একটা কোনো জায়গায় স্টোরেজ করা আছে, হ্যাঁ, একটা জায়গায় অবশ্যই স্টোরেজ। একটা জায়গায় স্টোর করা আছে, এটাই। আহ, এখন সেটা স্থায়ী অস্থায়ী ব্যাপারটা হলো যে, আম, স্থায়ী ব্যাপারটা হলো যে আমি যেটা বুঝি সেটা হলো র্যাম মেবি, আমি হ্যাঁ, sure অবশ্যই না। র্যাম না, র্যাম স্থায়ী না, র্যাম অস্থায়ী মেমোরি। আর এগুলি ওকে, আর কেউ বলবেন? একটু বলার চেষ্টা করেন, মানে মিনিমাম ধারণা থেকেও বলার চেষ্টা করেন। হ্যাঁ ফাহিম ভাই, আপনারা দেখেছি মেসেজ, আপনি বলেছেন হচ্ছে র্যাম অস্থায়ী মেমোরি। হ্যাঁ, অবশ্যই র্যাম অস্থায়ী মেমোরি। শেয়ার সি প্রোগ্রামিং বলতে বুঝি না এটা, মানে ডকটা শেয়ার করব, এটা শেয়ার করে দিব ক্লাসের পরে। হ্যাঁ, আচ্ছা, এখন আর কেউ বলবেন এটা মেমোরি নিয়ে? আচ্ছা ভাইয়া, এটা কি এরকম যে র্যাম তো অস্থায়ী, তো র্যাম যেই ডেটাগুলা ইউজ করে ওইগুলা জাস্ট কি বলে রাইট নাও ইউজের জন্য, হ্যাঁ, অথবা রাইট নাও রিড করার জন্য, এন্ড হ্যাঁ, দেন রুমের যেগুলো ওইগুলো হচ্ছে আপনার পার্মানেন্টলি ইউজ করার জন্য অথবা হ্যাঁ, রিড করার জন্য, হ্যাঁ, ঠিক আছে এরকম। আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। বাট এটা আরও মানে ক্লিয়ারলি আর একটু জানবেন যে আসলে স্থায়ী অস্থায়ী মেমোরি আসলে দুই প্রকার, যদি ডকুমেন্টে দেয়। ওকে, আচ্ছা, আমাদের এখানে দুইজন জয়েন করেছে, আমি দুজনের সাথে পরে কথা বলবো। আচ্ছা, অনন্ত মেহেদি ভাই, আপনি কি বলবেন, কিছু বলেন। আমি বলতে চাইছিলাম যে র্যাম মানে মেমোরি হচ্ছে মূলত দুইটা, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। প্রাইমারিটা হচ্ছে র্যাম আর সেকেন্ডারিটা হচ্ছে এসএসডি বা এইচডিডি। হ্যাঁ, প্রাইমারি মেমোরিতে মূলত কম্পিটিশন হয়, কম্পিউট করে আর কি, যে হিসাব নিকাশ করে, র্যান্ডমলি কিছু স্টোর করে। হ্যাঁ, আর সেকেন্ডারি গুলোতে স্টোর করে পার্মানেন্টলি। ওকে, এই হ্যাঁ, তো এইটাকে আমি সহজভাবে বলেছি, আমি নিচে যাই, যে স্থায়ী অস্থায়ী মেমোরি বলেছি, যেখানে হচ্ছে পার্মানেন্ট মেমোরি, এটা হচ্ছে দীর্ঘমেয়াদ ডেটা সংরক্ষণ করে, যেমন হার্ড ড্রাইভ বা এসএসডি বলি, এখন আরও নতুন কিছু মেমোরি আছে। তারপর অস্থায়ী হচ্ছে টেম্পোরারি মেমোরি বলি, এটা হচ্ছে যেমন কম্পিউটার চালু থাকা অবস্থায় ডাটা সংরক্ষণ করে, আর কম্পিউটার অফ থাকলে মানে ডাটা সংরক্ষণ করে না। মানে এটার মেন হচ্ছে ইলেকট্রিসিটি থাকলে, কম্পিউটার অন থাকলে সে র্যাম ব্যবহার হয়, কম্পিউটার অন থাকলে র্যাম ব্যবহার হয়, অফ থাকলে ব্যবহার হয় না। যেমন আমাদের যাদের ফোনের বা যাদের কম্পিউটারে র্যাম বেশি, ঠিক আছে, বা র্যামটা ভালো, তাদের কম্পিউটার স্বাভাবিকভাবেই ফাস্ট চলে, ফাস্ট অন হয়, ফাস্ট অফ হয়, ঠিক আছে। বা আমরা এই একটা জিনিস অবশ্যই ফেস করেছি যে অনেকের যদি কম্পিউটার অন হতে টাইম বেশি লাগে, সেই ক্ষেত্রে যদি আমরা ওই যে আমাদের টাস্ক ম্যানেজারে যে কিছু সফটওয়্যার আমরা অফ করে দিতে পারি, যে কম্পিউটার অন হওয়ার সময় ওই সফটওয়্যারগুলো যেন অটোমেটিক চালানো হয়, তখন কিন্তু কম্পিউটার অনেক ফাস্ট রান হয়। কারণ হচ্ছে তখন র্যামটা কম ইউজ হয়, কম ইউজের কারণে ফাস্ট রান হয়। বুঝতে মানে বোঝা গেছে, একেবারে সহজভাবে বলেছি। আর এসএসডি হার্ড ডিস্কে আমরা স্থায়ীভাবে ডাটা রাখি, র্যামে কোনো স্থায়ীভাবে ডাটা থাকে না। কারো কোনো কোয়েশন আছে? ফাহিম কি কিছু বলবেন?
মেমোরির বিন্যাস আছে এখানে। আমরা প্রাইমারি মেমোরি বলেছি, দ্রুত অ্যাক্সেসের জন্য হচ্ছে র্যাম রোম। সেকেন্ডারি মেমোরিকে আমরা হার্ড ড্রাইভ এসএসডি বলেছি, দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য। ক্যাশ মেমোরি, এটা আচ্ছা ক্যাশ মেমোরি তো আমরা জানি, আমরা ক্যাশের কথা সবসময় শুনি যে ব্রাউজারে ক্যাশ ধরে রাখে বা কুকি ধরে রাখে। ক্যাশ মেমোরিটা হচ্ছে আমরা যে যখন র্যামে ডাটা রান করে, মানে র্যামে যখন কোনো সফটওয়্যার রান করে আসে, তখন পুরো জিনিসটা হার্ড ডিস্ক থেকে র্যামে আসতে অনেক সময় লাগে। অনেক সময় এই সময়টা বাঁচানোর জন্য আমরা ক্যাশ মেমোরিতে ডাটা সেভ রাখি। এটা আমরা ওই যে মানে ব্রাউজারে আমরা ওই যে ফেসবুক বা ইউটিউব বা অন্যান্য আমাদের যে হিস্ট্রিগুলো থেকে যায়, ঠিক আছে, বা আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ড বারবার দেওয়া লাগে না, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগে না, এটা অনেকক্ষণ সেভ থাকে। এই কাজগুলো আসলে ক্যাশ মেমোরি করে, ঠিক আছে। এটা ক্যাশ মেমোরি সাইজটা ছোট, ক্যাশ মেমোরির সাইজটা বেশি বড় হয় না। আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ভাইয়া, ওই যে হার্ড ড্রাইভ আর এসএসডির মধ্যে মেইন ডিফারেন্সটা কি? কারণ অনেক সময় দেখা যায় অনেকে হার্ড ডিস্ক যেটা ওইটা ইউজ করে না, এসএসডি তেই ফাস্ট চলে। অনেক, আবার এসএসডি ফাস্ট অনেক হার্ড ডিস্কের থেকে। আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা আপনি ইউজ করলে বুঝবেন। আপনি একটা হার্ড ডিস্ক থেকে ডাটা ট্রান্সফার করে দেখবেন অনেক স্লো আসতেছে, আর এসএসডি দেখবেন অনেক ফাস্ট যাচ্ছে। প্রাইজের ক্ষেত্রেও অনেক পার্থক্য হার্ড ডিস্ক আর এসএসডির। ওকে, ওকে, তাহলে ভাইয়া অনেকে দুইটাই ইউজ করে, যে এটা কিসের হ্যাঁ জন্য? দুটোটা মানে ইউজ এটা করে মেইন হচ্ছে ওই যে পারপাসটা কস্ট, কি থাকে? না কস্ট, মানে এসএসডির তো অনেক দাম বেশি। আপনি এখন একটার একটা এসএসডি কিনলে আপনার ল্যাপটপের দাম অনেক পড়ে যাবে, ঠিক আছে, একটার আচ্ছা, এসএসডি সহ। সেই ক্ষেত্রে আপনার ল্যাপটপে যদি 1 টেরা হার্ড ডিস্ক থাকে, যেখানে আপনি আপনার মুভি, ডাটা, আপনার স্টাডি পারপাসের সকল জিনিসপত্র রাখলেন, সমস্যা নাই। আর এসএসডিটা যখন অল্প এসএসডি একটা নিলেন, ধরেন আপনি দেখবেন অনেকে মাত্র 120 জিবি এসএসডি ইউজ করে, ঠিক আছে, তখন উইন্ডোজটা ওই এসএসডিতে ইনস্টল করে দেখবেন। কারণ হচ্ছে যখন উইন্ডোজটা আপনি এসএসডিতে ইনস্টল করেন, আর যখন আপনি তখন ওই উইন্ডোজে যখন কোনো সফটওয়্যার ইনস্টল করেন, ওটা মূলত হার্ড ডিস্কে ইনস্টল হয় না, ওটা ইনস্টল হয় হচ্ছে এসএসডিতে। এসএসডিতে। হ্যাঁ, হ্যাঁ, এসএসডিতে ইনস্টল হওয়াতে আপনার কম্পিউটার অনেক ফাস্ট চলে। আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এখন আপনি সম্পূর্ণ এসএসডি সহই মানে কম্পিউটার কিনতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে অনেক মানে দাম পড়ে যায় আর কি, ল্যাপটপের দামটা অনেক বেড়ে যায় বা কম্পিউটারের দাম অনেক বেড়ে যায়। হার্ড ডিস্কের দাম অনেক কম তুলনামূলক। তো এই কনসেপ্টগুলো একটু মানে এগুলো ফান্ডামেন্টাল, কম্পিউটার ফান্ডামেন্টাল যারা পড়েছেন তারা এগুলো পেয়েছেন, হয়তো আরও ডিপলি পেয়েছেন। আর আইসিটিতেও এগুলো থাকার কথা। তারপরেও রেখেছি, যেহেতু সি প্রোগ্রামিংটা বলেছি একেবারে বেসিক থেকে শুরু করব, এই কারণে রেখেছি। আচ্ছা, অপারেটিং সিস্টেম, আচ্ছা এখানে তো একটা ব্যাপার আছে। আপনারা মানে অপারেটিং সিস্টেমও যে একটা সফটওয়্যার, এটা তো জানেন, এটা সবাই জানেন আশা করি, নাকি? বা এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারেন। যে আমি বলতেছি যে অপারেটিং সিস্টেমও একটি সফটওয়্যার, উইন্ডোজ বা লিনাক্স, ম্যাক ওএস। এটা নিয়ে কি কারো কনফিউশন আছে যে অপারেটিং সিস্টেম কিভাবে একটা সফটওয়্যার? নো ভাইয়া। ওকে, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে, যে কারণে জিজ্ঞাসা করেছি। অন্য কারো থাকলে করতে পারেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে কি লিখেছি, অপারেটিং সিস্টেম হলো সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অন্যান্য সফটওয়্যারের মধ্যে সমন্বয় সাধন করে। উদাহরণস্বরূপ হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস। আসলে তাহলে অপারেটিং সিস্টেমটা আসলে মানে কি কাজ করে আমাদের কম্পিউটারে? আমাদের কম্পিউটার কি অপারেটিং সিস্টেম ছাড়া চলা সম্ভব? আপনার কি মনে হয়? সম্ভব না তো ভাইয়া। অন্য কেউ? আর কেউ? ফাহিম ভাই বলেছেন নো, মমিতা হায়দার নো। আর কেউ? একটু বলবেন অপারেটিং সিস্টেম কিভাবে একটা সফটওয়্যার? আচ্ছা, সেটা বলবো। এখন যেটা করেছি এটার দেখি আনসারটা কেউ দেয় কিনা, তারপর আমি ওটা সহ এটা দুইটার উত্তর দেব। আচ্ছা, ঠিক আছে। ওকে, আর কেউ? ফাহিম, তো আপনি বলেছেন আপনারা দেখেছেন।
আচ্ছা, আমার নয়েজটা কি অনেক বেশি আসছে? আচ্ছা, আর কেউ আনসার দিবে না মনে হয়, তবে আমি মানে চাইবো সবাই আনসার দিতে, মানে সবাই যেন আনসার দেয়, ঠিক আছে? কোয়েশন হচ্ছে যে এখানে দুইটা কোয়েশন এরাস হয়েছে। একটা হচ্ছে অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার কি না, ঠিক আছে? তারপরে হচ্ছে আর একটা সেকেন্ড কোয়েশন যেন কি ছিল, আমি ওই যে ওই নয়েসের ধ্যানে চলে গেছি, একটু বলেন তো কেউ। ফার্স্ট কোশ্চেন ছিল যে অপারেটিং সিস্টেম ছাড়া চলবে কিনা, ও হ্যাঁ, যে অপারেটিং সিস্টেম ছাড়া একটা মেশিন, কম্পিউটার বা ল্যাপটপ চলা সম্ভব কিনা, দুইটা। অপারেটিং সিস্টেম ছাড়া তো সম্ভব না, অবশ্যই না। ওকে, তাহলে আমার কোয়েশন হচ্ছে যে অপারেটিং সিস্টেম কি কম্পিউটারের শুরু থেকেই ছিল? অবশ্যই ছিল না। অপারেটিং সিস্টেম কম্পিউটার শুরুর আরও অনেক পরে আসছে। আমরা যদি কখনো উইন্ডোজ ইনস্টল দিতে, মানে উইন্ডোজ কিন্তু ইনস্টল দিতে হয় কম্পিউটার ল্যাপটপে, সেটা সিডি থেকে বা পেনড্রাইভ দিয়ে ইনস্টল দিতে হয়। ইনস্টল দিতে যদি কখনো প্রবলেম ফেস করি, ঠিক আছে, তখন আমরা কিন্তু আমাদের ওই প্রবলেমগুলা একটা টার্মিনালের মাধ্যমে সলভ করতে পারি। এটা কি কেউ কি কখনো এই মানে সিচুয়েশনে পড়েছেন যে একটা টার্মিনালের মাধ্যমে কম্পিউটারের যে প্রবলেমগুলো সলভ করে, ওখানে লিখে প্রবলেম সলভ করতে হয়, যেটা আমরা লিনাক্সেও করতে পারি? আসলে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলা সম্ভব, এবং অপারেটিং সিস্টেম ছাড়াই কম্পিউটার চলতো দীর্ঘ সময় ধরে অপারেটিং সিস্টেম ছাড়াই কম্পিউটার চলেছে। আর এটা হচ্ছে তখন হচ্ছে লিখে সব কিছু করতে হয়। আর অপারেটিং সিস্টেম যে কাজটা করে, অপারেটিং সিস্টেম একটা সফটওয়্যার যেটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে কাজগুলো আমাদের যে কঠিন ছিল সেই কঠিনগুলোকে অনেক ইজি করে দিচ্ছে, যেটাকে বলে যে ইউজার ফ্রেন্ডলি করে দিচ্ছে। মানে বোঝা গেছে আমার কথা? একটু নয়েজ ছিল। ভাই আরেকটা কোশ্চেন, মডার্ন কম্পিউটার হ্যাঁ, ওখানে পরে যাই। মডার্ন কম্পিউটারেরটা একটু কোশ্চেনটা একটু রাখেন, একটু পরে বলেন। এই কনফিউশন নিয়ে আমি একটু আগে কথা শেষ করি। ভাইয়া একটু আরেকবার বলেন। ওকে, হ্যাঁ, অপারেটিং সিস্টেম ছাড়াও কম্পিউটার চালানো সম্ভব। অপারেটিং সিস্টেম ছাড়াই কম্পিউটার চলতো। আপনারা যদি কম্পিউটারের হিস্ট্রি ঘাটাঘাটি করে দেখেন তাহলে দেখবেন যে কম্পিউটার একটা সময় ছিল শুধুমাত্র হাই স্কিল্ড মানুষরা ইউজ করতে পারতো, নর্মাল মানুষ ইউজ করতে পারতো না কম্পিউটার, যাকে বলে একদম কম্পিউটার ইঞ্জিনিয়াররাই শুধুমাত্র কম্পিউটার ইউজ করতে পারতো। তখন কোনো অপারেটিং সিস্টেম ছিল না, তখন কম্পিউটার ইউজ করতে হতো এরকম সুইচ টিপে যেটা বলা হয় 0101, এরকম কমান্ড দিয়ে কম্পিউটার চালানো। তো এই কম্পিউটারটাকে ইউজার ফ্রেন্ডলি, মানে সাধারণ মানুষ যেন এই কম্পিউটারটা ইউজ করতে পারে, সেই কাজটা হচ্ছে মূলত অপারেটিং সিস্টেম করেছে। অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটারের কাজগুলোকে ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে, যেন আমরা এরকম মাউস দিয়ে কিবোর্ড দিয়ে কম্পিউটার ব্যবহার করতে পারি। আপনারা যদি মানে কিবোর্ডের হিস্ট্রিও গাইটা দেখেন, কিবোর্ড আবিষ্কার হয়েছে বেশি দিন হয় নাই, মাউস আবিষ্কার হয়েছে বেশি দিন হয় নাই, তাহলে আগে কম্পিউটার চলতো কিভাবে? কেউ জানেন এই হিস্ট্রিটা, যে আগে কম্পিউটার চলতো কিভাবে? এটা তো আপনারা সব প্রত্যেকেই জানেন যে কম্পিউটার কোনো ভাষা বোঝে না 0 এবং 1 ব্যতীত। এটা তো সবাই বোঝেন, জানেন এটা, যে কম্পিউটার 0 এবং 1 ব্যতীত কিছুই বোঝে না। ওই যে অ্যাবাকাস দিয়ে চলতো মেবি। কি দিয়ে আমি বুঝিনি। ওই যে কিছু নোড টাইপের ছিল আর কি, অ্যাবাকাস বলতো মনে হয়। আচ্ছা, মানে কমান্ড দিয়ে চালাতে হতো। সেই কমান্ডগুলোর প্রত্যেকটা জিনিসই হচ্ছে 011 লিখে, মানে আপনি যদি কম্পিউটার তো 2 ভিত্তিক গণনা করে, মানে 0 এবং 1, এখন 10-এর 2 ভিত্তিক গণনা যা আপনি যদি
সামেশন করতে যাইতেন ওই সময় কম্পিউটার দিয়ে, ওই সময়ের কথা বলতেছি, তখন আপনাকে এই 10কে 2 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে এবং 10-এর সাথে যদি আরেকটা 10 যোগ করতে চান 10কেও 2 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে দেন হচ্ছে মানে সামেশন করা লাগতো। ঠিক আছে, মানে প্রথম অবস্থায় কম্পিউটার ব্যবহার করা খুবই হার্ড ছিল। অপারেটিং সিস্টেম কম্পিউটারকে মূলত সাধারণ মানুষের কাছে নিয়ে আসছে, বলা যায় যে আমাদের কাছে নিয়ে আসছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের কাজই হচ্ছে আমরা কম্পিউটারে যে ইনপুটটাই দিব সেই ইনপুটটাকে সে 0 এবং 1-এ কনভার্ট করে মেশিনে পাঠাবে এবং মেশিন সেটা বুঝবে। আবার মেশিন যে আউটপুটটা দিবে অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে সেই যে 2 ভিত্তিক আউটপুটটা আসে 0 এবং 1, সেই 2 ভিত্তিক আউটপুটটাকে কনভার্ট করে আমাদের সামনে মানে প্রিটিফাই করে ডিসপ্লে করা, মানে প্রদর্শন করা, মানে সুন্দর করে ডিসপ্লে করা। আমরা কিবোর্ডে এ লিখলেই কম্পিউটারে এ বোঝে না, আমরা কিবোর্ডে এ লিখলে আমার অপারেটিং সিস্টেম সেটাকে হচ্ছে কনভার্ট করে 2 ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে মেশিনে পাঠায়, মেশিন হচ্ছে সেটা তারপর ডিসপ্লে করে আবার কনভার্ট করে। এই অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে মূলত এটা। এখন হচ্ছে কারো কোনো কোয়েশ্চন থাকলে করে। ভাইয়া ক্লাসের রেকর্ডিং কি থাকবে? হ্যাঁ, রেকর্ডিং থাকবে, বাট আপনারা নোট তো করবেন, একটু ফোকাস করে একটু নোটও করতে পারেন, যেহেতু অনেক স্লোলি বলার চেষ্টা করছি। আমার মনে হয় আপনি এই ক্লাসে যদি 2 ঘন্টা টাইম দেন, এই 2 ঘন্টা কাজে লাগান, ঠিক আছে, মানে মনোযোগ দিয়ে। ক্লাস রেকর্ডের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্লাস রেকর্ড তো থাকবেই, এখন বুঝলাম না পরে বুঝে নেব, তা আমি চাই না এই ইন্টেনশনটা থাকুক, ঠিক আছে। ক্লাস রেকর্ড থাকবে অবশ্যই। এইখান থেকে আমি মানে কোয়েশ্চেন আশা করতেছি কারো। ভাই কি বলতেছিলেন একটু আবার বলবেন, শুনিনি। আচ্ছা, অন্যদের কি সাউন্ড শুনতে, মানে অন্যদের কি সাউন্ড শুনতে কষ্ট হচ্ছে, মানে বোঝা যাচ্ছে না এরকম কিছু? আমি কারো কথা শুনতে কথা আটকে আটকে আসছে। নয়েজ আসে। হ্যাঁ, নয়েজ তো আছেই। আচ্ছা, আমি আবার রিপিট করি। আচ্ছা, কোন পর্যন্ত শুনেছেন একটু যদি বলতেন, আমি তো অনেক কিছু বলে ফেলেছি। এই যে কোশ্চেন দুইটা বলছিলেন, তারপরে ওই যে অপারেটিং সিস্টেম ছাড়াও চলতো, একটু কি শুনছিলাম। ওকে, কোয়েশ্চেন তো দুটো ছিলই, একটা হচ্ছে সফটওয়্যার কিনা অপারেটিং সিস্টেম, আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলবে কিনা। আরেকটা বিষয় বলি, মানে আপনারা যদি আমার সাউন্ড ক্লিয়ার না শুনেন তাহলে আমি যে ক্লাস রেকর্ড করতেছি ওইখানেও কিন্তু আমার ক্লিয়ার রেকর্ডিংটা হবে না। সো সাউন্ড ক্লিয়ার না শুনলে অবশ্যই বলবেন। দেন হচ্ছে অবশ্যই এখন কি ক্লিয়ার সাউন্ড? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, অপারেটিং সিস্টেম ছাড়াও একটা কম্পিউটার চলতে পারে। ইনিশিয়ালি অপারেটিং সিস্টেম ছাড়াই কম্পিউটার চলতো, সেখানে হচ্ছে আমি যেটা বলেছি যে কমান্ড লাইন লিখে লিখে করতে হতো। সেই কমান্ডগুলোও লিখতে হতো হচ্ছে 0101 সুইচ টিপে টিপে লিখতে হতো। এরকম রুমের মতন বড় কম্পিউটার থাকতো, সেখানে এরকম সুইচ থাকতো 0101 এরকম সুইচ টিপে 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 এগুলো করতে হতো, যেটা একেবারেই সাধারণ মানুষ তো দূরের কথা, একেবারে হাই স্কিলড, এটা সম্পর্কে হাই নলেজ যার ছিল সেই শুধুমাত্র কম্পিউটার ইউজ করতে পারত। পরবর্তী থেকে এই কম্পিউটারকে ইউজার ফ্রেন্ডলি, মানে সাধারণ মানুষের যেন ব্যবহার করতে পারে সেই কনসেপ্টকে ভিত্তি করে হচ্ছে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়েছে। সো অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে, আমরা তো এই জিনিসটা প্রত্যেকেই ক্লিয়ার আছি যে কম্পিউটার শুধুমাত্র দুই ভিত্তিক সংখ্যা বুঝে, 0 এবং 1। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বাট ব্যাকগ্রাউন্ড একটু সাউন্ড বাট শোনা যাচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড হচ্ছে রান্না করতেছে, মানে ব্লেন্ডার করতেছে,
আমি কি করব হচ্ছে ভাইয়া আপনি হ্যাঁ সেটিংসে গিয়ে নয়েজ ক্যান্সেলেশন দিতে পারেন, ওকে তাহলে আপনার ভয়েস ছাড়া আর কারো ভয়েস আসবে না। এটা কোথায় থেকে দিব? সেটিংসে ওখানে একটা থ্রি ডটের অপশন আছে, ওখানে ঢুকে সেটিংসে ঢুকেন। ওকে ওকে আমি কেউ একটু দেখাবেন স্ক্রিন শেয়ার করে? ভাইয়া ফোন থেকে দেখালে কি হবে? আপনি কি হবে অপশন হবে পাবেন? হ্যাঁ হ্যাঁ পাবো। আচ্ছা, ওকে আমি ওকে। এটা অফ করতেছি। জি দেখা যাচ্ছে হ্যাঁ ভাইয়া? হ্যাঁ দেখা যাচ্ছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ এটা কি ইয়ার সেটিংস ছিল? এটা মেবি আচ্ছা আচ্ছা ফোন হ্যালো, এটা কি মানে জি ভাইয়া, এটা কি গুগল মিটের সেটিংস ছিল? জি জি গুগল মিটের সেটিংস। আচ্ছা ওকে ওকে আমি দেখতেছি। ব্রাউজারে হলে মেবি হবে না, হ্যাঁ ব্রাউজারই তো আছি। হবে না মেবি, এটা নেই। আচ্ছা আমি জাস্ট 1 মিনিট একটু দেখি। হ্যালো জি ভাইয়া। ওকে কিছু একটা করেছি, এখন কি করেছি জানি না, দেখি কেমন হয়। আমি ডিরেক্টলি এরকম নয়েজ রিডাকশনে কিছু পাইনি। আচ্ছা এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আসলে মোডটাই নষ্ট হয়ে গেছে, কী বলবো। মানে অপারেটিং সিস্টেম ছাড়াও কম্পিউটার চলতে পারে, ঠিক আছে। সেটার কারণ অপারেটিং সিস্টেমটা আসছে হচ্ছে কম্পিউটারকে মানে সাধারণ ইউজাররা যেন ব্যবহার করতে পারে সেই জন্যে। ইনিশিয়ালি কম্পিউটার ছিল একেবারে যারা এই কম্পিউটার সম্পর্কে হাই স্কিলড তারাই শুধুমাত্র ইউজ করতে পারতো তাদের কাজের জন্য। বাট হচ্ছে পরবর্তীতে এটাকে মূলত অপারেটিং সিস্টেমের মাধ্যমে সাধারণ ইউজারদের কাছে নিয়ে আসা হয়েছে। এখন আমরা অপারেটিং সিস্টেমের মাধ্যমে কম্পিউটার খুব সহজে ইউজ করতে পারি। সো অপারেটিং সিস্টেমের কাজটা কি সেটা বলি। অপারেটিং সিস্টেমের কাজ হচ্ছে, আমরা তো একটা জিনিস একেবারে কনফার্ম জানি যে কম্পিউটার শুধুমাত্র দুই ভিত্তিক সংখ্যা বোঝে, মানে শুধুমাত্র 0 এবং 1 বোঝে, আর কোনো কিছু বোঝে না, রাইট? একটু রেসপন্স করবেন। জি ভাইয়া। হ্যাঁ কম্পিউটার শুধুমাত্র 0 এবং 1 বোঝে, আর কোনো কিছুই বোঝে না। এখন আমরা যে কিবোর্ড থেকে এ লিখতেছি, কিবোর্ড থেকে বি লিখতেছি, বা কিবোর্ডে কোনো কিছু ইনপুট দিচ্ছি, কম্পিউটার কি সরাসরি সেটা বোঝে? না ভাইয়া। হ্যাঁ কম্পিউটারকে বোঝানোর কাজটা করা হচ্ছে অপারেটিং সিস্টেম। এখন ধরেন অপারেটিং সিস্টেম কম্পিউটারকে সেটা বোঝালো যে আমি কম্পিউটার থেকে 1 লিখলাম, অপারেটিং সিস্টেম সেই 1কে দুই ভিত্তিক সংখ্যায় কনভার্ট করে মেশিনে পাঠাইলো, ঠিক আছে। এখন তো মেশিন বুঝলো যে এটা 1। হ্যাঁ পরে আবার হচ্ছে মেশিন তো আবার একটা আউটপুট পাঠায় আমাদেরকে। আমি একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট দিবে না, সেটা আউটপুট দিচ্ছে। সেই আউটপুটটাকে হচ্ছে অপারেটিং সিস্টেম আবার ইউজার ফ্রেন্ডলি করে আমাদের সামনে শো করে। এই কনসেপ্টটা কি আমরা ক্লিয়ার? তাহলে ভাইয়া, জি ভাইয়া, তাহলে ভাইয়া আগে যে ম্যানুয়ালি কমান্ড দেওয়া হতো ওইগুলো কি এনক্রিপ্টেড ছিল? নো নো, ওগুলা হচ্ছে এরকম ধরেন এটা ইমাজিন করেন একটা রুমের মতন বড় ছিল কম্পিউটার, ঠিক আছে। জি জি ওইখানে এরকম সুইচ জি থাকতো, এই সুইচে চাপ দিলে 0,
এই সুইচে চাপ দিলে 1, ঠিক আছে। তখন এই সুইচ টিপে টিপে মূলত কমান্ড দেওয়া হতো, কারণ ওই সময় কিবোর্ডও ছিল না, মাউসও ছিল না। ওইটা তো 01 যেটা, ওইটা তো ভাইয়া ওই যে বাইনারি হ্যাঁ, সিস্টেমে কমান্ড দিত। বাইনারি মানেই তো আপনার দুই ভিত্তিক সংখ্যা, মানে আপনি 10কে বাইনারিতে কনভার্ট করে যদি কম্পিউটারে পাঠান, তখন কম্পিউটার সেটা বুঝবে যে আপনি 10 লিখেছেন। কম্পিউটার ডিরেক্ট আপনার 10টা বোঝে না। ওইটাই তো বলতেছি যে হ্যাঁ আগে দেয়া হতো কমান্ডটা ম্যানুয়ালি, আর এখন হ্যাঁ আমরা ডিরেক্ট কমান্ড দেই, কম্পিউটারের ওইটা এনক্রিপশন হয়, তারপরে ওই নো নো কোডটা নো, আবার এখানে আমাদের দিকে। এনক্রিপশন ওয়ার্ডটা ইউজ করা যাবে না। এনক্রিপশন হচ্ছে অন্য একটা জিনিস, সেটা সিকিউরিটির বিষয়। অপারেটিং আচ্ছা সিস্টেম জি হচ্ছে সেটাকে বাইনারিতে কনভার্ট করে মেশিনে পাঠায়, জি, যেটা আমি ওইটাই বুঝাতে হ্যাঁ হ্যাঁ, চাইতেছিলাম। সেটাই, এটা ওকে এনক্রিপ্ট না। ওকে, হ্যাঁ, ফাহিম ভাই আচ্ছা বলেন। ওকে। ভাই আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা তো কম্পাইলার করে না মেশিন কোডে চেঞ্জ করার বিষয়টা। কম্পাইলার কি করছে? কম্পাইলার আপনি যে কোড করতেছেন সেটাকে কনভার্ট করে মেশিনে পাঠাইতেছে, কিন্তু অপারেটিং সিস্টেমে আপনি যখন মাউস দিয়ে ক্লিক করতেছেন, ভিডিও ওপেন করতেছেন, ফেসবুক স্ক্রল করতেছেন, সেইখানে তো আর কম্পাইলার ইউজ করতেছেন না। তো সেইটা মেশিনে কেমনে বুঝতেছে? ও আচ্ছা, এটা অপারেটিং সিস্টেম করে দিচ্ছে। হ্যাঁ, ওটা অপারেটিং সিস্টেমকে আপনি কম্পাইলারও বলতে পারেন, যে ওরাও হচ্ছে এই কাজটাই করে। কম্পাইলারও কিন্তু এই কাজটাই করে। আমরা যে কোডটা লিখি তারা এটাকে বাইনারিতে কনভার্ট করে মূলত মেশিনে পাঠায়। আবার যে আউটপুটটা আমাদের কম্পাইলারে আসে, মানে ডিসপ্লেতে যে আউটপুটটা আছে, সেটাকে আবার কম্পাইলারে কনভার্ট করে মেশিনে যে রেসপন্সটা দেয় সেটা কনভার্ট করে আমাদেরকে শো করে। সো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন? এনিওয়ান? বলা সিস্টেম একটা কম্পাইলার মাহিন্দ্রা মেবি আছে। বলেন, আমি কারো কথাই বুঝি নাই, আপনারা কি বলেছেন? মানে অপারেটিং সিস্টেম এক টাইপের কম্পাইলার, মানে কিন্তু সব কম্পাইলার অপারেটিং সিস্টেম না, এরকম বলা যায়। আপনি বলতে পারেন, কারণ সে তো ওই মানে কনভার্ট করেই তো পাঠাচ্ছে, আর কম্পাইলারের কাজে তো সেটাই, সে কনভার্ট করেই পাঠাচ্ছে। তাহলে ভাই ডিফারেন্সটা কোথায়? তো সফটওয়্যার হলো তো ইনস্ট্রাক্টর। আমি ডিফারেন্সটা আমার কোথায়? হার্ডওয়্যারকে আমার হার্ডওয়্যারকে ইনস্ট্রাক্ট দিব যে তুমি এটা করো সফটওয়্যারের মাধ্যমে। তো ওএস কিন্তু আমরা একটা এই সফটওয়্যারই ধরি, তাহলে অবশ্যই। সুতরাং সুতরাং একটু কম্পাইলারের কাছে তো দেখতেছে না, আমার মতো লাগতেছে। আচ্ছা, উইন্ডোজ হচ্ছে ধরেন একটা সফটওয়্যার, কি বল, আপনি উইন্ডোজকে একটা মানে ওএসকে একটা মাদার সফটওয়্যার বলতে পারেন, ঠিক আছে। যে সফটওয়্যারের ভিতর আরও সফটওয়্যার ইনস্টল করা যায়। আপনি যদি ক্রোম ব্রাউজারের কথা চিন্তা করেন, আপনি ক্রোম ব্রাউজারে যে এক্সটেনশন এক্সটেনশন যে ইউজ করা যায় দেখেছেন না? হ্যাঁ হ্যাঁ, আমি হ্যাঁ, অলরেডি ইউজ করি। এখন ক্রোম ব্রাউজার কি একটা সফটওয়্যার না? হ্যাঁ ভাই। এখন ক্রোম ব্রাউজারের মধ্যে আপনি যে এক্সটেনশনগুলো ইনস্টল করতেছেন, ওই এক্সটেনশনও তো একটা সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ হচ্ছে আপনাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, যেখানে হচ্ছে আপনি ধরেন বিভিন্ন ওই সফটওয়্যার, উইন্ডোজের যে সফটওয়্যারগুলো ইনস্টল করা যায় সবগুলার তো আর মাইক্রোসফট কোম্পানি তৈরি করে না, বিভিন্ন কোম্পানি তৈরি করে, রাইট? বিভিন্ন ল্যাঙ্গুয়েজে তৈরি হয়, রাইট? হ্যাঁ, উইন্ডোজ এরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করে দেয়, যেখানে হচ্ছে আপনি এরকম বিভিন্ন কোম্পানির বিভিন্ন সফটওয়্যারগুলো ইনস্টল করে ওই সুবিধাটা নিতে পারেন। হ্যাঁ, বাট উইন্ডোজও একটা সফটওয়্যার, যেটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যারে ইনস্টল করতে হয় বায়োস সেটিংয়ের মাধ্যমে। আপনারা এই জিনিসগুলো সম্পর্কে আরও বিস্তারিত রিসার্চ করবেন। আমার মনে হয় এই কনসেপ্টগুলো। ভাই বায়োসটা কি সেটা একটু বলেন। বায়োসটা হচ্ছে একেবারে মানে কি বলে, ধরেন আপনার ইয়াতে কিছুই নাই, আপনি ধরেন একটা ল্যাপটপ কিনলেন বাজার থেকে, আমার ল্যাপটপে কিছুই নাই, তখন ল্যাপটপ ওপেন করলে আপনি বায়োসটা দেখতে পারবেন আর কি, মাদারবোর্ড যেটাকে বলে। তখন দেখবেন এরকম বায়োস দিয়ে, ওই বায়োস থেকেও কিন্তু ল্যাপটপ ইউজ করা সম্ভব, কম্পিউটার ইউজ করা সম্ভব, কিন্তু সেই জন্য আপনাকে একদম হাই স্কিল থাকতে হবে ওই মানে ওটা দিয়ে কম্পিউটার ইউজ করার জন্য। আপনি এসব সফটওয়্যার ইউজ করতে পারবেন না, বাট কম্পিউটার ইউজ করতে পারবেন। কম্পিউটারের যে সিপিইউ আছে, সিপিইউর যে সাইজ আছে, কম্পিউটারের যে মেমোরি আছে, মেমোরির যে সাইজ আছে,
এগুলো ইউজ করতে পারবেন। আর ছাড়া আপনি এখনও বায়োস দেখতে পারবেন। আপনি আপনার পিসি রিস্টার্ট দিয়ে ওই যে এসকেপ বাটনে চাপ দিবেন, দেখবেন বায়োসের ভিতরে ঢুকছে। এটা দেখেছেন না যারা উইন্ডোজ দিয়েছেন তারা এটা জানেন, বা কোনো অপারেটিং সিস্টেম ইনস্টল করেছেন। আমার কম্পিউটার অলওয়েজ বায়োস অন থাকে, অলওয়েজ বায়োস অন থাকে, কারণ আমার কম্পিউটার নষ্ট হয়ে আছে। ওকে দেন ঠিক আছে, উইন্ডোজ দেওয়া লাগবে আবার নতুন করে, ওই জন্য। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ সো ওই বায়োস বায়োস অপারেটিং সিস্টেম হিসেবে বুঝি নাই আপনার কথা। মানে প্রাইমারিলি কি বায়োস থাকে অপারেটিং সিস্টেম হিসেবে, মানে যখন উইন্ডোজ সেটআপ দেওয়া হয় ওটা একদম মাদারবোর্ড, ডাইরেক্ট মাদারবোর্ড। বায়োসের মাধ্যমে আপনি মাদারবোর্ড অ্যাক্সেস করতে পারেন। ওটা কোনো অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, লিনাক্স, ম্যাক ওএস, তারপরে যে আমরা মোবাইলে ইউজ করি যে অ্যান্ড্রয়েড, তারপরে হচ্ছে ওই যে আইওস, এগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম। এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করবেন। দেন আরও কোনো কোয়েশন থাকলে আমাকে, মানে আরও কোনো যদি কনফিউশন ক্লিয়ার না হয়, দেন হচ্ছে কোয়েশনগুলো নোট ডাউন রাখবেন, আমাকে নেক্সট ক্লাসে করবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ঠিক আছে ভাই এগুলো শিখার জন্য ইউটিউব সোর্স বা কোনো আর্টিকেল দিয়ে দেন যেখান থেকে শিখতে পারবো। এটা একটু নিজে একটু ইয়া করবেন, ঠিক আছে, একটু নিজে একটু কাটাকাটি করে নেবেন। একেবারে পুরো জিনিস তো আমার ওই টাইমটা একেবারে কোনটা একজ্যাক্ট, ইউটিউবে তো অনেক রিসোর্স আছে, একেবারে পারফেক্ট রিসোর্স কোনটা ওটা খুঁজতে গেলে অনেক টাইমের বিষয়। সো আপনি একটু নিজে চেষ্টা করবেন প্লিজ। বায়োসটা সম্পর্কে একটু বলে দিলে হতো, সামারিটা কি? বায়োসের একজ্যাক্ট সামারির আসলে কি বলবো, বায়োস মানে হচ্ছে ওই যে মাদারবোর্ডটা, ঠিক আছে, যেটা কে মেসেজ দিয়েছে আমি একটু দেখি। আপনি একটু বলেন সন্না ভাই, আপনি ডিরেক্ট কিছু বলতে চাইলে বলেন। ডিপেন্ড অন মি অ্যান্ড ইউ, বুঝি না আপনার কথা। ও সরি, এটা আমি ভুল ক্রমে এটা লিখে ফেলছি আমি এদিকে। আচ্ছা বায়োসটা যদি আমরা বলি, বায়োসটা আমরা বলতে পারি যে আমরা যে কম্পিউটারটা চালাবো, মাদারবোর্ড যে আমরা অ্যাক্সেস করব, র্যাম অ্যাক্সেস করব, ওই বায়োসের মাধ্যমে সেটা করা যায়। ওটা কোনো অপারেটিং সিস্টেম না, ওটাকে একেবারে কোর কম্পিউটার যাকে বলে, কোর মাদারবোর্ডকে অ্যাক্সেস করি আমরা ওটার মধ্যে। আমরা যখন ইনস্টল করি তখন আমরা তো ডিরেক্টলি আপনার মাদারবোর্ডের ভিতরে যা ইনস্টল করি না পেন ড্রাইভ লাগায়, ঠিক আছে, ওইখানে ইনস্টল করারও একটা প্রসেস আসে, সেই প্রসেসটা করে দেয় আর কি মূলত বায়োস। সেই প্রসেসটাও করে দেয় বায়োস, এবং বায়োসের টার্মিনাল আছে, এবং বায়োসে বেশ কিছু সেটিংস আছে, সেই সেটিংসের মাধ্যমে কম্পিউটারও ব্যবহার করা যায়, মানে টার্মিনালের মাধ্যমে কম্পিউটারও ব্যবহার করা যায়। এগুলো সম্পর্কে আপনারা একটু মানে একটু ঘাটাঘাটি করে একটু ধারণা নেবেন। এগুলো হচ্ছে কম্পিউটারের ফান্ডামেন্টাল নলেজ। অ্যাজ এ সিসি স্টুডেন্ট হিসেবে ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে ভালো, অবশ্যই ভালো। হ্যাঁ আমি বিশেষ করে একটা কিছু খেয়াল করলাম যে ডিফারেন্ট মাদারবোর্ডে ডিফারেন্ট বায়োস থাকে, বায়োসের এনভায়রনমেন্টটা ডিফারেন্ট থাকে, লাইক এমএসআই একটা হয়, এসওসি একটা হয়, হ্যাঁ এক্সেট্রা। এন্ড এটাতে কোনো এই লাইক অপারেটিং সিস্টেম টাইপের কিছু ক্রিয়েট করেছি না, বা এখানে অপারেটিং সিস্টেম কিছু না, বাট এখানে বাই ডিফল্টলি কিছু হচ্ছে কোম্পানি ওয়াইজ আপনি ভিন্ন পাবেন, ঠিক আছে। হ্যাঁ কোম্পানি ওয়াইজ, কোম্পানিতে যে মাদারবোর্ড ইউজ করতেছে ওই মাদারবোর্ডে যা ডিজাইন করা ওই হিসাবে বায়োসটা আসে, বাট মূলত আপনি যা দেখবেন ঘুরে ফিরে সব বায়োস সেম, কিন্তু কিছুটা পার্থক্য থাকে। কারণ আপনি একটা মাদারবোর্ড অন্য কোম্পানি ইউজ করতেছেন, এটাতে যা একটু ডিফারেন্ট বায়োস পাবেন, অন্য একটা ইন্টেল ইউজ করতেছেন একটু ডিফারেন্ট, রাইজন ইউজ করতেছেন একটু ডিফারেন্ট পাবেন, এরকম হয়। হ্যাঁ ডিফারেন্ট কি প্রেস করতে হয় ঠিক আছে, বাট ইনিশিয়ালি কমনলি হচ্ছে এসকেপ প্রেস করলেই বায়োস এন্টার করে প্রায় সব পিসিতেই, রিস্টার্ট করার সময়। তো এগুলো নিয়ে আর একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। সব প্রশ্নের উত্তর যে আমিও ক্লিয়ারলি দিতে পারবো সেটা নাও হতে পারে, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন, কনফিউশন থাকলে বলবেন, তখন আমি ডিরেক্টলি উত্তর না দিতে পারলে আমি চেষ্টা করবো ঘাটাঘাটি করে দেওয়ার। কোথায় ছিলাম, মেমোরি বিন্যাস পর্যন্ত ছিলাম, অপারেটিং সিস্টেম। এখানে লিখেছি মাত্র এক লাইন, কিন্তু আলোচনা করতেছি আধা ঘন্টা ধরে, ঠিক আছে। আচ্ছা একটা প্রোগ্রাম কিভাবে চলে, একটা সফটওয়্যার একটা প্রোগ্রাম বলতে, একটা সফটওয়্যারকে আমরা একটা প্রোগ্রাম বলতে পারি, ঠিক আছে। একটি প্রোগ্রাম ইনপুট ডাটা গ্রহণ করে এবং নির্দেশনাবলী অনুসারে প্রসেস করে, প্রসেসের মাধ্যমে
কোড এক্সিকিউট হয় এবং আউটপুট তৈরি করে। এই তিনটা স্টেপ, এটা হচ্ছে যে ওই স্টেপের কথাই মূলত এখানে বলা হয়েছে, যে এই স্টেপের কথাই বলা হয়েছে, তিনটা ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। যে এখানে স্টেপ অনে লেখা হচ্ছে প্রোগ্রাম লোড হয় মেমোরিতে, ঠিক আছে। তারপর প্রসেসর কোড প্রসেস করে, যেটা সিপিইউ করে। আউটপুট হচ্ছে ডিসপ্লে, আমাদের আমি ওখানে মেনশন করেছি প্রিন্টার এবং হচ্ছে মানে ডিসপ্লে, যেটা এলইডি বা এলসিডি ডিসপ্লে হচ্ছে আউটপুট প্রদর্শন করে। এটাই এখানে বলা হচ্ছে। এই তিনটা অংশই আসলে একটু মানে ব্রিফলি জানলে কম্পিউটার সম্পর্কে কোর নলেজটা নেওয়া যায়, যে ইনপুট ইউনিট, প্রসেসিং ইউনিট এবং আউটপুট ইউনিট। এখানে বলছি কিবোর্ডকে স্ট্যান্ডার্ড ইনপুট ডিভাইস বলা হয়। প্রসেসিং ইউনিটের মাধ্যমে সাধারণত সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ, হ্যাঁ এটা বলেছি যে সিপিইউ প্রসেসিংয়ের কাজটা করে। তারপরে হচ্ছে এছাড়া রয়েছে মেমোরি বা অন্যান্য অংশ। মেমোরি বিভিন্ন বাক্য শ্রেণীর হলেও মেমোরি হলো র্যামকে প্রধান মেমোরি বলা হয়। এগুলো একটু পড়ে দেখবেন, এখানে সাধারণ কথাবার্তায় লেখা আছে। সফটওয়্যার চলে তাও মূলত তিনটি, হ্যাঁ এটা একটা লাইন হতে পারে যে কম্পিউটারে যেসব সফটওয়্যার চলে এইগুলাও মূলত তিনটি অংশের উপর ভিত্তি করে কাজ করে। প্রোগ্রামের ক্ষেত্রেও সেম, ঠিক আছে। এখন যে স্থায়ী মেমোরি সাধারণত কম গতিসম্পন্ন হয়, হ্যাঁ এই আলোচনা অলরেডি করেছি। স্থায়ী মেমোরি হচ্ছে ওই যে আপনার এসএসডি এবং হার্ড ডিস্ক, একটু কম গতিসম্পন্ন হয়, একটু সস্তা হয়। কিন্তু অস্থায়ী মেমোরি যেগুলো র্যাম বলি আমরা বা ক্যাশ বলি, ওইগুলা একটু দামও বেশি হয়। আপনারা দেখবেন যে একটা ল্যাপটপ বা কি বলে এটা ক্যাশ মেমোরি কম থাকে, খুবই অল্প থাকে, এমবির ভিতরে থাকে। র্যামও জিবির ভিতরে থাকে, কিন্তু এসএসডি আর হার্ড ডিস্ক হচ্ছে টেরার ভিতরে চলে যায়। হ্যাঁ এইখানেও এটা আছে, সাইজের ক্ষেত্রে হচ্ছে টেরাবাইট হয়ে যায় স্থায়ী মেমোরিগুলো। অস্থায়ী মেমোরি হচ্ছে কেবি, এমবি, গিগাবাইট পর্যন্ত হয়। গতির বিষয় বলেছি। আর মনে হয় কিছু নাই এখানে, আর কিছু আছে এরপরে অবস্থা থেকে। প্রধান মেমোরি বলতে র্যাম বোঝানো হয়েছে। র্যামের সাইজ কয়েক গিগাবাইট পর্যন্ত হতে পারে, তবে এর গতি ক্যাশের তুলনায় কম। হ্যাঁ ক্যাশের সাইজ অনেক কম হয়, ক্যাশের গতি অনেক বেশি হয়। এগুলো হার্ড ডিস্কের কথা বলেছি, এটার সাইজ সবচেয়ে বড় হয়, কিন্তু এটা সবথেকে দৃঢ়, গতিসম্পন্ন এবং সস্তা হয়। আচ্ছা, হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামে পড়ে যায়। এখানে একটা হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখেছি, এটাতে একটু পড়ে যায়, আগে একটু অন্যান্য ডিসকাশন করে নেই। সো এখানে আমাদের আজকে নতুন আর কে জয়েন করেছেন? আমি নতুন জয়েন করেছি ভাই। ওকে, তো একটু আপনার সম্পর্কে আপনি তো বলেছেন মনে হয়, না? জি ভাই। ওকে, অন্য কেউ একটু বলেন, মানে পরিচয় দেন আর কি। বলেন বলতে পরিচয় দেন। আমি নতুন জয়েন করছি আজকে। ওকে, দেন একটু আপনার ইয়াটা দেন, একটু পরিচয়টা দেন। আচ্ছা, 6 মিনিট পর রিমুভ হয়ে যাবে ক্লাস। হ্যাঁ, একটা এর ভিতরে একটা লিংক ক্রিয়েট করে দিতেছি আমি, সমস্যা নেই। ভাই আপনার পরিচয়টা দেন আর কি, আমি একটা লিংক ক্রিয়েট করি এর ভিতরে। আমার পরিচয়, আমার নাম হচ্ছে মেহেদী হাসান, আর আমি ফার্স্ট সেমিস্টারে পড়তেছি এখন একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ইউনিভার্সিটির নাম? ইউল্যাব। ও আচ্ছা, ইউল্যাব। আপনাদের ইউল্যাবের বেশ কয়েকজন আছে এই গ্রুপে মনে হয়, রাইট? হ্যাঁ আছে দু একজন, আমি বেশি দেখি না, মানে দুজনকে দেখছি খালি। আচ্ছা, আমি মনে হয় কয়েকজনের মেসেজ দেখেছি যে ইউল্যাব, ওখানে নিকনেম দেওয়া, তো তাই বলছি। আচ্ছা, এমনিতে আপনি মানে আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় আর ঢাকা কোথায় থাকেন? ইউল্যাব যেহেতু মোহাম্মদপুরে, আমিও মোহাম্মদপুরে থাকি, আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নোয়াখালীতে। তাহলে আপনাদের মানে ফার্স্ট ইয়ারে কতদিন হলো? 1 মাস 10-15 দিন বা 20 দিন হয়েছে, অলরেডি মিড টার্ম শেষ। তাহলে ভেরি ফাস্ট, মিড টার্ম শেষ 1 মাস 10 দিনে। তো আপনার কি মনে হচ্ছে আসলে সিসিতে এসে? আসলে অনেক সুপার ফাস্ট, যেগুলো হচ্ছে কি এত বেশি দেখায় না, আসলে সবই নিজের উপরে। আমাদের অলরেডি সিতে লুপ শেষ করে দিয়েছে, বাট আমরা মানে ওই দিকে এতটা ক্যাচ আপ করতে পারি নাই। মিড টার্মের জন্য পরীক্ষার আগে যা দেখা লাগে ও দেখে পরীক্ষা পাস করছি খালি। ওকে,
আসলে হচ্ছে আপনার ইয়া মানে এমনিতে কি মনে হচ্ছে সিএসসি তে ভর্তি হয়ে আপনার? মানে এক মাস তো গেল, এক আমি মাসের আপনার অন্যান্য এক্সপিরিয়েন্স অন্যান্য কেমন? ভার্সিটিটা বলতে পারবো না, অন্যান্য ভার্সিটিতে কিরকম, বাট আমাদের ভার্সিটি সিএসসির দিক থেকে অনেক বাজে অবস্থায় আছে যেটা বলতে পারি। আমাদের সিএসসি কমিউনিটি এত স্ট্রং না। ওকে। আমাদের ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটাই মূলত স্ট্রং না, আমাদের মাত্র দুইটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, একটা ট্রিপল ই আর সিএসসি, যার কারণে ফ্যাকাল্টিও অত বেশি স্ট্রং হইতে পারে নাই। ওটা একটা ইম্প্যাক্ট করতেছে। আহ, আর এমনি হচ্ছে কি সবাই এখানে নিজের উপরে পড়াশোনা হচ্ছে, টোটালি নিজের উপরে, মানে নিজে যতটা বেশি এফোর্ট দিতে পারতেছে সে তত বেশি আগায় আছে। মানে আপনি কেমন কিছু এফোর্ট কিছু দিচ্ছেন? স্টুডেন্ট আছে এখানে দেখি, মানে ওরা খুব ভালো পজিশনে আছে, মানে ওরা এখানে ওয়েব ডেভেলপমেন্ট আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট আছে, ওরা আগে থেকেই সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতেছে, চাকরি করতেছে অনেকে। ওরা জাস্ট একটা ডিগ্রি লাগবে, সার্টিফিকেট লাগবে, তাই দেখে এখানে এসে পড়তেছে, বাসার কাছে আছে তাই। আর নাইলে ওদের মানে দরকার নাই, আসা দরকার নাই। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে ওরা মানে হাইপের কারণে আসছে, আর কিছু কিছু স্টুডেন্ট আসছে ফ্যামিলি প্রেসারে, কিছু আসছে আম, কিছু আছে এমনও যে কম্পিউটারই খুলতে জানে না, মানে আহ, একদিন ইউল্যাবে আমাদের আমাদের স্টাডি স্কিল নামে একটা কোর্স আছে যেখানে কিছু লাইফ স্কিল শেখানো হয় আর কি, ওয়ার্ড এক্সেল, তারপরে লাইফ ম্যানেজমেন্ট, স্টুডেন্ট লাইফ ম্যানেজমেন্ট, হেন তেন কোর্স আছে। তো ওখানে ওয়ার্ড এক্সেলের কোর্সে দেখানো হইলো যে ওয়ার্ড এক্সেল দেখাচ্ছে ওখানে প্রায় 40 থেকে 50% স্টুডেন্ট ওয়ার্ড এক্সেল পারে না। এরকম একটি স্টুডেন্ট ওরা সিসি করতে আসছে। ওকে। আমার কিছু ট্রিপলের কোর্স আচ্ছা, আমার একটু আমরা এখানে ডিসকাশনটা একটু পরে করি। আমাদের হচ্ছে এই লিঙ্কটা এখনই মানে শেষ হয়ে যাবে। আমি একটা নিউ লিঙ্ক দিয়েছি, আপনারা মেসেঞ্জার থেকে জয়েন করতে পারেন, আমি এখানেও দিয়ে দিচ্ছি, মানে এইখানের চ্যাট গ্রুপেও দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা চাইলে জয়েন করতে পারেন। নতুন লিঙ্কে জয়েন করেন, আমরা ডিসকাশন করতেছি আবার। আমি লিভ নিয়ে নিচ্ছি। আমার ক্ষেত্রে হচ্ছে মানে ট্রিপলি কোর্স গুলো খুবই কঠিন লাগতেছে, তো অন্যান্য কোর্স জিনিসগুলো আর কি এখানে আছে, ট্রিপলি কোর্স গুলো এটা নিয়ে ঝামেলায় আছি আর কি। আসলে আচ্ছা, সো আসলে একটু তো ঝামেলা আছেই। ঝামেলাটার ব্যাপার হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং তো কিছুটা কঠিন, এটা তো আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে। এখন যদি ঝামেলার কথা বলেন, আপনি একটা জিনিস এখন বুঝতেছেন না, একটু কষ্ট করে ইউটিউবের মাধ্যমে হোক, ফেসবুকের মানে বড় ভাই বা আপুর মাধ্যমে হোক বুঝে গেলে সেটাও আপনার কাছে সহজ মনে হবে। কিছুটা কঠিন অবশ্যই আছে। ত্রিপলের জিনিসগুলো আমাদের কাছে একটু বিদঘুটেই লাগে সিএসসি স্টুডেন্টের কাছে, ঠিক আছে, এটা একটু প্যারা দেয় আমাদের, খুব ত্রিপলি খুব প্যারা দিয়েছে। বাট আলটিমেটলি অতটাও কঠিন না যতটা কঠিন আপনার কাছে ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে, এটা আমি শিওর দিয়ে বলতে পারি। ঠিক আছে, সো মানে হোপলেস হন না, ট্রাই করেন, চেষ্টা করেন, বুঝে যাবেন। এগুলো বুঝে গেলে দেন পরবর্তী জিনিসগুলো আরও বুঝবেন। সো কার সাথে যেন কথা বলতেছিলাম, উনি কি জয়েন করেছেন? আপনি কি ট্রিপলি কোর্সের টপিক গুলো কি পড়াবেন? পড়লে ভালোই তো। আসলে আপু এত কিছু তো কিভাবে সম্ভব বলেন না, আমি তো মনে করেন জব করি, নিজেও পড়াশোনা করি, এটা খুবই টাফ একটা বিষয়। ত্রিপলি আমি চেয়েছি আপনাকে যতটা ইজিলি বোঝাতে পারবো, ত্রিপলি আসলে অতটা ইজি বোঝাতে গেলে আমাকে প্রচুর পড়াশোনা করতে হবে। কারণ এই সি নিয়ে আমি আসলে খুব একটা পড়াশোনা করি নাই। সি কিন্তু প্রায় আমি 4-5 বছর পরে মানে আজকে মূলত সি দেখছি, তারপরে এই ডকুমেন্টটা একটু রেডি করছি, এখান থেকে ওখান থেকে নিয়ে নিয়ে কপি করি দু একটা জিনিস নিজেও লিখেছি। কিন্তু ত্রিপলিতে এই কাজটা করতে গেলে আমার অনেক টাইম ইনভেস্ট করতে হবে, এই মুহূর্তে আসলে এই টাইমটা দেওয়া সম্ভব না। আমরা মেবি অনন্ত মেহেদি ভাইয়ের সাথে কথা বলতেছিলাম মনে হয়, রাইট? না, ইউল্যাপের কার সাথে কথা বলতেছিলাম?
আচ্ছা, যাই হোক, অনন্ত মেহেদী ভাই আপনিও তো নিউ, আপনি একটু বলেন আপনার সম্পর্কে। হ্যালো হ্যালো, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? অন্য কেউ? জি ভাইয়া। শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে ওনারা রেসপন্স করতেছে না কেন? আচ্ছা শিফাত ভাই আপনি একটু বলেন, আপনি এবার কোন ইয়ারে আছেন তাহলে? ভাই আমি ফার্স্ট ইয়ারে মানে নিউ ভর্তি হয়েছি গত উইকে, মানে কতদিন? গত আচ্ছা সপ্তাহে, আচ্ছা, হ্যাঁ। একদমই নিউ। ওকে, আসলে লেগে থাকেন। প্রোগ্রামিংয়ে তো অবশ্যই ইতিমধ্যে জানেন যে একটু ধৈর্যের ব্যাপার আছে, আপনাকে লং টাইম ধৈর্যটা ধরে রাখতে হবে। তবে আমি বলি প্রোগ্রামিংয়ের সবার উদ্দেশ্যে বলছি, প্রোগ্রামিংয়ের ফার্স্ট স্টেপটা ক্রস করতে পারলে বাকি পথটা অনেকটা ইজি হয়, এবং প্রোগ্রামিংয়ের ফার্স্ট স্টেপটা ক্রস করতে বেশি দিন ধৈর্য ধরা লাগে না, আসলে 2 মাস বা 3 মাস, তাহলে আপনি ফার্স্ট স্টেপ সুন্দর করে ওভারকাম করতে পারবেন, পরে আপনি অনেক ইন্টারেস্ট পাবেন প্রোগ্রামিংয়ে। বাট প্রথম দিকে একটু বিরক্তিও লাগতে পারে, একটু বোরিংও লাগতে পারে, এরকম হতে পারে। ভাই মেহেদি ভাই বলেন। মেহেদি ভাই কি বলতে চাইলেন বলেন। ওকে, এখানে আচ্ছা মৌমিতা হায়দার, আপনার সাথে কি গতকালকে কথা হয়েছিল? আমার খেয়াল নাই। জি ভাইয়া, হয়েছিল। ওকে দেন, ঠিক আছে। আচ্ছা, ওনাদের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, আমরা আর 2-3 মিনিট একটু দেখবো, পরে বাকি ক্লাসটা শেষ করব। হ্যাঁ আমি জব করি, আমি হচ্ছে এসকিউ অটোমেশন ইঞ্জিনিয়ার হিসেবে আছি ক্লোবার ক্লাউডে। এখানে আরেকজন আছে যে শেখ তৈমুর শাহরিয়ার তোহা, আপনি কি একটু কথা বলবেন? শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আমার তো আপনার সাথে কথা হয়েছিল এই গতকালকে বন্ধুতে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বর্ণালীতে, বুঝতে পারছি যে আপনাদের সাথে দেখা হয়েছিল মেবি, না? জি ভাইয়া। ওকে ফাইন। আর কেউ আছে? ওকে, ব্লু হার্টস, আপনি আপনি আসলে কোথায় আছেন আমি ভুলে গেছি। ওকে, ব্লু হার্টসের রেসপন্স পাওয়া যাচ্ছে না। ওকে, জাহাঙ্গীরনগরে সিসি অনেক ভালো, আসলে অনেক ভালো। আমাদের ডিপার্টমেন্টের অনেকেই জাহাঙ্গীরনগর থেকে মাস্টার্স কমপ্লিট করেছে। জাহাঙ্গীরনগর থেকে মনে হয় গুগল, ফেসবুকে এইসব জায়গায় বেশ কয়েকজন আছে, আমার 2-1 জনের সাথে পরিচয় ছিল, এই মুহূর্তে তাদের নাম মনে নেই। ভাই আমার কথা কি শোনা যায় এখন? হ্যাঁ শোনা যায়, আপনি বলেন। আমি বলতেছিলাম যে আপনি তো এখন জব করতেছেন, তাই তো? হ্যাঁ জব করতেছি। আপনার জবের ক্ষেত্রে কি সিপিটা ইম্পর্টেন্ট ছিল, কম্পিটিটিভ প্রোগ্রামিং ওগুলা? আপনি যখন একেবারে মানে ফার্স্টে জবে ঢুকবেন সর্বপ্রথম, তখন হচ্ছে আপনাকে প্রোগ্রামিং মানে যে কাজে ঢুকবেন, সিইসির তো অনেক ধরনের কাজ আছে, ওই কাজে যদি প্রোগ্রামিং লাগে আপনাকে প্রোগ্রামিং ইন্টারভিউ ফেস করতে হবে, সেটা এখন আপনি কম্পিটিটিভ প্রোগ্রামার হন আর যাই হন, মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকতে গেলে, ঠিক আছে? আপনাকে কম্পিটিটিভ যদি আপনার প্রোফাইল থাকে, লিড কোড আর অন্যান্য কোড ফোর্সেসে প্রোফাইল থাকে, ওগুলো যদি আপনি শো করেন দেন গুড, তারাও আপনাকে ইন্টারভিউ নেবে, যে আপনার প্রোগ্রামিং অ্যাকচুয়াল স্কিল কী আছে তারা আপনার যাচাই করবে, সেটা হচ্ছে আপনাকে খাতায়ও লিখতে দিবে, বোর্ডেও লিখতে দিবে এবং কম্পিউটারেও করতে দিতে পারে। বুঝতে পারছেন আমার কথা? জি বুঝতে পারছি, বাট তবে আমরা তো যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতে চাইতেছি, যে হয়তো ভাবতেছি যে এটা করলে বেটার হবে, অবশ্যই তাইলে আমাদের কি রকম মানে কি করা উচিত এখন থেকে, সেটা একটু যদি বলেন। মানে কি করা উচিত বলতে
মানে কি পড়া উচিত, কোন দিকে যাওয়া উচিত, মানে কিভাবে কোন রিসোর্স ইউজ করলে আমরা কম্পিটিটিভ প্রোগ্রামিং ভালো করতে পারবো বা এখানে স্টার্ট করতে পারবো, একটু বলেন। সেম কোশ্চেন। ওকে, ফার্স্টলি আপনার হচ্ছে প্রোগ্রামিংয়ের বেসিকটা একটু নেন, একেবারে বেসিক, মানে বেসিকেরও বেসিক যেটা সেটা নেন। লুপ কি, লুপ কেমনে কাজ করে, দেন হচ্ছে কন্ডিশন কি, কন্ডিশন কেমনে কাজ করে। কম্পিটিটিভ প্রোগ্রামার হতে গেলে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে মেমোরি অ্যালোকেশনটা ভালো করে জানতে হয়। মেমোরি অ্যালোকেশন, কারণ আপনি যখন কন্টেস্টে যাবেন আপনিও কোড সলভ করবেন, আরেকজনও কোড সলভ করবে, বাট আপনি প্রথম 10 জনের পজিশনে ঢুকতে পারবেন না, কিন্তু অন্যজন থাকবে। এগুলো মেমোরি অ্যালোকেশনের কারণে হয়। এটা একটু ডিপ প্রোগ্রামিং, একটু ডিপ কনসেপ্ট। মানে আপনার প্রোগ্রামটা অনেক দ্রুত রান হবে, ঠিক আছে, আপনার প্রোগ্রামে ডাটা স্ট্রাকচারটা সুন্দর ইউজ হবে। এই প্রথমে হচ্ছে বেসিক নেন, দেন প্র্যাকটিস, দেন হচ্ছে আপনি ধরেন আপনি লুপ পড়লেন, লুপের বেসিক জানলেন, লুপ সম্পর্কে গুগল থেকে আপনি 4টা-5টা প্রবলেম সলভ করলেন। এরপর হচ্ছে আপনি কোড ফোর্সেসে ধরেন আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করা শুরু করবেন। আপনি কোড ফোর্সেস থেকে খুঁজে বের করবেন লুপের উপরে সহজ সহজ কী কী প্রবলেম আছে, বের করে ওই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন। দেন আপনি যদি প্রথম অবস্থায় আপনি 5 দিনেও একটা প্রবলেম সলভ করতে পারবেন না, যত সহজ প্রবলেমই থাক, বা 2 দিনেও পারবেন না, বাট এটা যখন আপনি এই প্র্যাকটিসটা যখন 3 মাস 4 মাস 5 মাস করে যাবেন, একটা সময় আসবে আপনি একদিনে 20টা প্রবলেম সলভ করতে পারবেন, ঠিক আছে। এটাই আসলে রোড ম্যাপ কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের। আগাতে হবে ধীরে 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 ধীরে, লেগে থাকতে হবে। আপনাকে এমন না যে আপনি 10 ঘন্টা টাইম দিতে হবে, আপনাকে 20 ঘন্টা টাইম দিতে হবে, ঠিক আছে, বাট আপনাকে কন্টিনিউয়াসলি এটার সাথে থাকতে হবে। কন্টিনিউয়াসলি আপনি যদি আধা ঘন্টা প্রোগ্রামিংয়ের পিছনে টাইম দিচ্ছেন, 1 ঘন্টা দিচ্ছেন, 2 ঘন্টা দিচ্ছেন, নো ম্যাটার, কিন্তু আপনাকে রেগুলার দিতে হবে। আমার মতে রেগুলার দিয়ে একটা 6 মাস 7 মাস 1 বছর গেলে আপনি প্রোগ্রামিংয়ে আসলে কম্পিটিশন করার, মানে কী বলে, একটা লাইভ কম্পিটিশন করার মতন একটা কনফিডেন্স আপনার মতো চলে আসবে, ঠিক আছে। আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ডিপার্টমেন্টে যারা আছে তাদের থেকে আপনি অনেক আগায়া। এর একটাই কারণ, আপনি লেগেছিলেন দীর্ঘদিন একটা না। প্রোগ্রামিং খুবই সহজ, বাট প্রোগ্রামিংকে আমরা ভয় পাই। আর তার থেকে বড় বিষয় হচ্ছে আমরা চাই খুব অল্প সময়ের ভিতরে প্রোগ্রামিং শিখে ফেলতে, বাট খুব অল্প সময়ে প্রোগ্রামিং শেখা সম্ভব না। প্রোগ্রামিংটা ধীরে ধীরে শিখতে হয়, প্রথম অবস্থায় খুবই ধীরে ধীরে শিখতে হয়, বাট আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবেন তখন অনেক দ্রুত প্রোগ্রামিং কনসেপ্ট ক্যাপচার করতে পারবেন। আর প্রোগ্রামিং কনসেপ্টগুলো আপনাকে রিয়েল লাইফে অনেক হেল্প করবে। আপনার একটা প্রবলেম সলভিং টেন্ডেন্সি মাথায় চলে আসে, আপনি সব কিছু লজিক্যালি থিঙ্ক করবেন, এই আর কি। এটা হয়, যাই হোক অত বিস্তারিততে না যাই, আপনাকে লেগে থাকতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আচ্ছা ভাই, আমি যদি এখন বিগিনার হিসেবে কোড ফোর্সে স্টার্ট করতে চাই, তাহলে কোন র্যাঙ্ক বা কোন ডিভ নিয়ে আগানো উচিত? কোড ফোর্সে তো অনেক ধরনের ডিভ আছে, ডিভ 4, ডিভ এটা ওইটা, আমার কোনটা আগানো উচিত আমি এটা বুঝতেছি না। এটা আমি অ্যাকচুয়ালি বলতে পারি না। আমি কোড ফোর্সেস করেছি সেই 2015 সালে, এখন আমার মনে নাই কোড ফোর্সেস। ইউআই দেখলে বলতে পারবো। আমি ওই সময় করতাম হচ্ছে ইউবিএতে করতাম, ঠিক আছে। এখন মেবি ইউবিএর ইউআরএলটাই অ্যাক্টিভ নাই, কেন নাই জানি না। ওই সময় খুব ফেমাস ছিল ইউবিএ, আমাদের ডিপার্টমেন্টের সবাই ইউবিএতে করতাম। তারপরে অনেকেই কোড ফোর্সেসে শুরু করেছিল, আমিও কোড ফোর্সেসে 1-2 মাস করেছিলাম, পরবর্তীতে আর করা হয় নাই আর কি। তো এটা একটু ইউটিউবে গাইডটা দেখেন এজ এ বিগিনার হিসেবে আপনার কোন লেভেল থেকে শুরু করা উচিত। তবে আমি ইউবিএতে যেটা করতাম, ইউবিএতে হচ্ছে আমি মূলত প্রোগ্রামিংটা শিখেছিলাম হচ্ছে একেবারেই বেসিকটা প্রথমেই নিতাম, দেন হচ্ছে প্রবলেম সলভ করতে করতে শিখতাম। যেরকম তখন গুগলে এত রিসোর্স অ্যাভেলেবেল ছিল না, ঠিক আছে, আমাদের একেবারে হাতে হাতে ইন্টারনেট ছিল না এখন যেরকম আছে। আমাদের ল্যাবে বসেই যতক্ষণ প্রোগ্রামিং করতাম, বাসায় যেয়ে কিন্তু আর করার অপশন ছিল না, মানে গোপালগঞ্জে ছিল না, ঢাকা শহরে বা অন্য জায়গায় ছিল। তখন হচ্ছে আমরা এরকম ইউবিএর, ধরেন আমি আজকে ফিল্ডস পড়াশোনা করেছি, ফিল্ডসের উপর ইউবিএতে ইজি প্রবলেম কি আছে ওগুলো 3-4টা প্রবলেম আমরা গুগলিং করে খুঁজে বের করতাম, ঠিক আছে। বা সিনিয়র যারা ছিল তারাও বলে দিছিল এই দুটো ইজি আছে, এই দুটো নিয়ে তুমি সলভ করার চেষ্টা করো, ঠিক আছে। তখন আমরা ওই ইজি প্রবলেম সলভ করতাম। দেখা গেছে ফিল্ডস পড়লাম আজকে, আগামী 10 দিন 15 দিন পর্যন্ত শুধুমাত্র ফিল্ডসের প্রবলেমই সলভ করছি আমরা লুপে চলে যাই নাই, ঠিক আছে। আমরা বুঝছি যে আমরা কন্ট্রোল স্টেটমেন্টগুলো আমরা ভালো করে করতে পারতেছি, দেন হচ্ছে লুপে গেছি,
পরে একেবারে লুপের যে বেসিক প্রবলেমগুলো আমরা ইউবের খুঁজে বের করে সেগুলো সলভ করেছি, সাবমিট করেছি, ইরর খেয়েছি, আবার সাবমিট করেছি, আবার ইরর খেয়েছি, আবার সাবমিট করেছি। দেন হচ্ছে লুপ এবং ইফ ইলস কম্বিনেশন করে যে প্রবলেমগুলো এইগুলো খুঁজে বের করেছি। আমি আসলে মূলত এইভাবে করেছিলাম। এখন হয়তো আরও আপডেট হয়েছে, আমি কম্পিটিটিভ প্রোগ্রামের সাথে এখন কমপ্লিটলি জড়িত না, অনেক দিন যাব, প্রায় 2 বছরের উপরে, আরও বেশি হবে। সো নতুন শুরু করেছেন সিইসিতে, ওই যে যেটা ইউলেভের যে ছিল বলেছে অনেকে হাইপে আসে। হ্যাঁ, সিইসিতে অনেকে হাইপে আসে, অনেকে ফ্যামিলির প্রেশারে আসে, অনেকে দেখা দেখিও আসে, বাট সিইসিতে এসে তারপরে হতাশ হয়ে যায়। এটা একেবারে কমন একটা বিষয়। তবে আমি যেটা বলবো, সিইসিতে হতাশ হওয়ার কোনো অপশন নেই, কারণ সিইসির একেবারে বর্তমানে সবচেয়ে ট্রেন্ডি সাবজেক্ট, এবং সিইসির অনেক ফিল্ড আছে, অনেক ফিল্ড, ঠিক আছে, অনেক ফিল্ড আছে সিইসি থেকে, মানে জব করার অনেক ফিল্ড আছে। সফটওয়্যার ডেভেলপিংও আছে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড। আমি যেটা করি কিউএর ম্যানুয়াল, আপনারা অনেকে জানেন যে ম্যানুয়াল সফটওয়্যার টেস্টিংও একটা গুড কেরিয়ার বাংলাদেশে। তারপর সফটওয়্যার অটোমেশন টেস্টিং আর একটা গুড কেরিয়ার, নট অনলি বাংলাদেশে, দ্য ওয়ার্ল্ড। অলসো আপনার নেটওয়ার্কিং আছে, নেটওয়ার্কিংয়ে একেবারেই কোডিং লাগে না। ডেভঅপস আছে, ডেভঅপসে খুব একটা কোডিং লাগে না। তারপরে হচ্ছে আপনার এগুলো একেবারে বেসিক কোডিং লাগে। এরপরে আপনি যদি ইয়াতে যান, কোডিং কম লাগে কিন্তু অন্যান্য নলেজ লাগে। কি বলতে চাচ্ছি সেটা মনে পড়তেছে না। আইটি সেক্টরে যান, আইটি যেটা, ওইখানে একেবারেই কোডিং লাগে না, বাট এগুলোর কেরিয়ার কিন্তু সমাজ কেরিয়ার। এরপরে আরো অনেক কিছু আছে, বাট মাথায় আসতেছে না। বলেন আপনি অনন্ত ভাই কি বলতে চাচ্ছেন? বাংলাদেশের বাজার অনুযায়ী আমাদের মানে বাংলাদেশের জব মার্কেট অনুযায়ী মানে কোনটা মানে ভালো জব ফিল্ড, মানে হাই পেইং, বা যেটা অনুযায়ী আমাদের প্রিপারেশন নেওয়া উচিত, মানে যেভাবে প্রিপারেশন নিলে বাংলাদেশের বাজারে ভালো জব করা যাবে? ভাই সবই হাই ডিমান্ড, সবই। কোনটা উচিত আপনাকে এই মুহূর্তে, আপনার এই মুহূর্তে বোঝা সম্ভব না কোনটা উচিত আপনার জন্য। এই মুহূর্তে আপনাকে প্রোগ্রামিংটা শিখতে হবে, তারপর আপনি কোন ফিল্ডে যাবেন সেটা আপনি একেবারে যখন 4th ইয়ারে উঠবেন, 3rd ইয়ারের লাস্টের দিকে যাবেন, তখন আপনি আপনার স্কিল অনুসারে আপনি ডিসিশন নেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে? মানে একেবারে এই মুহূর্তে কোন ফিল্ডে যেতে হবে এটা, এই মুহূর্তে আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে, তারপর সিইসির ফান্ডামেন্টাল অন্যান্য নলেজ যেগুলো সেগুলো আপনাকে গেইন করতে হবে। আর কিছু বলবেন ভাই? না এই পর্যন্ত ঠিক আছে। আমার যেটা মনে হয় কি আমাদের প্রতি ক্লাসে হোমওয়ার্ক দিবেন বলছিলেন। হ্যাঁ, অবশ্যই হোমওয়ার্ক দিব, হ্যাঁ অবশ্যই দিব। এগুলোও হোমওয়ার্ক, যে আপনার এখানে যেগুলো দেখাইছি এগুলা থেকে আমি কোয়েশ্চেন করলে আপনাকে পারতে হবে, এটাও অবশ্যই হোমওয়ার্ক। তারপরে আমরা তো একেবারে ফান্ডামেন্টাল জিনিসই দেখাইছি, আমরা তো কোডিং দেখাবো, তখন একটা কোডিং দেখালে সেটার উপর 10টা প্রবলেম দিয়ে দেবো, সেগুলো সলভ করতে হবে আপনাদের। একটু ধীরে ধীরে আগাই, ঠিক আছে? আমার মনে হয় যে প্রথম ইনিশিয়ালি ধীরে ধীরে আগানোটাই ভালো, পরে আমরা অনেক ফাস্ট আগাবো। সো আর কারো কোনো কনফিউশন? এই ডিসকাশনগুলো আসলে দরকার ইনিশিয়ালি না। এই যে ইউলেভের যে ভাই কথাগুলো বললাম তার কথাই বলি, বিলিভ মি, আমরা অন্যান্য ভালো সিইসি ডিপার্টমেন্ট যেটা দেখি, এখানে একজন আছে জাহাঙ্গীরনগরের, বাংলাদেশের বেস্ট একটা সিইসি ডিপার্টমেন্ট হচ্ছে জাহাঙ্গীরনগর, সাস্ট, আরও আছে, বুয়েট আছে, আরও অনেক জায়গায় আছে। আসলে সব জায়গারই আপনি খোঁজ নিয়ে দেখেন, সব জায়গায় যারা ভালো করে নিজের চেষ্টায় ভালো করে, আপনি খোঁজ নিয়ে দেখেন সব জায়গায় যারা ভালো করে নিজের চেষ্টায় ভালো করে। এখন তাদের অপরচুনিটিটা বেশি যাদের ডিপার্টমেন্টের সিনিয়ররা ভালো ভালো জায়গায় আছে, যাদের ডিপার্টমেন্টের সিনিয়ররা ভালো ভালো কোডার, ভালো ভালো ওয়েব ডেভেলপার, ভালো ভালো ইথিক্যাল হ্যাকার, তারা দেখেছে, তাদের সুযোগটা বেশি। তারা তাদের ভাইদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারে, তাদের ভাইদের কাছ থেকে তারা রুটম্যাপ নিতে পারে, রুটম্যাপ নিয়ে তাদের ওইভাবে ইনস্ট্রাকশন অনুসারে তাদের কেরিয়ার আগায় নিয়ে যেতে। বাট বিলিভ মি, কোনো বাংলাদেশের, আমি বাইরের খবর জানি না, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে এই একেবারে ডিরেক্টলি টিচাররা হাতে ধরে ধরে এইভাবে শেখানো আসলে সম্ভব না, বা শেখায়ও না।
টিচাররা ওনাদের নিজেদেরও একটা কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকেন ওনারা। আপনারা দেখবেন যে টিচাররা পিএইচডি করতে যায়, এটা করতে যায়, সেটা করতে যায়। সো বাংলাদেশের প্রতিটা জায়গায় এই সিইসি ইন্ডাস্ট্রিতে যারা ভালো করে নিজের চেষ্টায় ভালো করে। Very true. আর কেউ কিছু? আমার মনে হয় যে আপনাদের মাঝে যে কনফিউশন থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবেন, আপনারা পার্সোনালি কথা বলতে চাইলেও বলবেন। বাট আমার যেটা সিইসিতে ছেলেমেয়েরা প্রচুর হতাশ থাকে, আমি দেখেছি, আমি নিজেও হতাশ ছিলাম অনেক সময়, প্রচুর হতাশ থাকে। প্রোগ্রামিং শিখতে যায় সব থেকে বেশি হতাশটা হয় আরও, ঠিক আছে? সো এরকম ফেস করলে এই ওই মুহূর্তে আপনার মোটিভেশনটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ওই মুহূর্তে আপনাকে টিকে থাকতে হবে এবং কষ্ট লাগলেও হতাশ হলেও হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। সিইসির মতন এত গুড অপরচুনিটি নাই, অনেক সেক্টর আছে, অনেক লট অফ সেক্টর। আর কিছু আমি আর অন্যরা কেউ কথা বলতেছেন না। তোহা ভাই কোনো কথাই বলেন নাই। তারপরে হচ্ছে ফাহিম ভাই তো মেসেজই দিচ্ছেন। সন্না ভাই আপনার কোনো প্রশ্ন? না, আমার কোনো প্রশ্ন নেই, বাট একটা সব ডিপার্টমেন্ট সব ইউনিভার্সিটি সেম হয় না, যে বিশেষ করে আমাদের কোনো ইউনিভার্সিটি দেখা যায় যে ওই ডিপার্টমেন্টের ভাইয়েরা লাইক এরকম অবস্থা হয় যে ওরা সিএসসি পড়তেছে না কি পড়তেছে কিছু বোঝা যায় না। আবার এরকম ডিপার্টমেন্ট হয়, এরকম ইউনিভার্সিটি হয় যে ওদের ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি বড় বড় সিনিয়র ভাইরা আবার বড় পর্যায়ে গিয়েছে। আমি তো সব ডিপার্টমেন্ট সেম হয় না। এখন আমার এটাই বললাম। হ্যাঁ, ওই ক্ষেত্রে বর্তমানে যে ফেসিলিটি আছে, বর্তমানে আপনার প্রচুর রিসোর্স আছে। আপনি এখন অনেকেই ধরেন কোর্স করাচ্ছে, আপনি নিজের পিছনে ইনভেস্টও করতে পারেন, ঠিক আছে? আপনি যখন সেকেন্ড ইয়ারে উঠবেন আপনি একটা ওয়েব ডেভেলপিংয়ের কোর্স করতে পারেন, ঠিক আছে, উইথ পে। একেবারে ফ্রি রিসোর্সগুলোতে আপনার যেটা হচ্ছে, ফ্রি রিসোর্সগুলোতে আসলে ভালোভাবে শেখানো হয় না, জাস্ট দেখানো হয়। তারপরে হচ্ছে আপনার মনে করেন আপনার প্রবলেম ফেস করলে প্রবলেম আপনাকে তো সলিউশন, ইউটিউবে যে ভিডিও দেখবেন সে তো আপনাকে সলিউশন দেয় না। কারণ হচ্ছে কোডিং করতে গেলে আপনার প্রচুর প্রবলেম ফেস করতে, প্রচুর বাগ আসে, প্রচুর অনেক ধরনের ইরর আসে, ইস্যু আসে, এগুলো নিয়ে প্রচুর প্যারা খাওয়া লাগে। সো আপনার পেইড কোর্স করলে দেখা গেছে তাদের সাপোর্ট টিম থাকে, তারা সাপোর্ট দিয়ে আপনারা নিজের পিছনে ইনভেস্ট করবেন। আরও পরে, এটা আরও পরে সেকেন্ড ইয়ারে উঠবেন বা থার্ড ইয়ার উঠবেন, ওই সময় যে আপনি একটা ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করবেন, কেউ একটা iOS অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স করবেন, এটা আমি বলে দিচ্ছি আপনারা করলে আপনারা অনেক বেনিফিটেড হবেন। তারপরে হচ্ছে কেউ একটা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স করবেন, আপনি দেখবেন ওইটাই আপনার জন্য আপনার ইউনিভার্সিটি থেকে বেরোনো করে সবচেয়ে বড় পুঁজি হবে। এর কারণটা আর একটু ডিপলি যদি বলি, সেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যে সিলেবাসগুলো বা ইউনিভার্সিটিতে যে কালচারে পড়াশোনাটা করা হয়, ওটা আসলে ইন্ডাস্ট্রির সাথে একেবারে খুব বেশি যে ম্যাচ খায় তা না, মানে খুব বেশি যে ম্যাচ খায় তা না। সেই ক্ষেত্রে এগুলো কোর্স করলে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্সটা পাওয়া যায়, একটা ফিল পাওয়া যায় যে ইন্ডাস্ট্রিতে কী নিয়ে কাজ হচ্ছে, ট্রেন্ডি কী, এই আর কি। জাভাস্ক্রিপ্ট প্রবলেম না কি বলছি আমি, ফ্রন্ট এন্ড আমি কিছুটা জানি, আচ্ছা জাভাস্ক্রিপ্টটা প্রবলেম, আচ্ছা ঠিক আছে। যেহেতু ফার্স্ট ইয়ারে আপাতত ওইগুলোতে যাওয়া, ফার্স্ট ইয়ারে হচ্ছে আপনাকে লুপ ইউজ করা শিখতে হবে, আপনাকে ফিল্ডস কন্ডিশন ইউজ করা শিখতে হবে, আপনাকে অ্যারে ইউজ করা শিখতে হবে। ফার্স্ট ইয়ারে আমার মতে কাজ হচ্ছে এইগুলা, আপনাকে ফাংশন লেখা শিখতে হবে, এইগুলা প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর প্র্যাকটিস। কারণ আপনি ওয়েব ডেভেলপিং করতে যাই এইগুলাই ব্যবহার করবেন, অ্যান্ড্রয়েড অ্যাপ করতে যাই আপনি এইগুলাই ব্যবহার করবেন, iOS অ্যাপ করতে যাই এইগুলাই ব্যবহার করবেন, আপনি ইথিক্যাল হ্যাকিং করতে যাই আপনি এইগুলাই ব্যবহার করবেন, ঠিক আছে? আপনাকে কিন্তু এইগুলাই ব্যবহার করতে হবে, ফিল্ডস ব্যবহার করতে হবে, লুপ ব্যবহার করতে হবে, অ্যারে ব্যবহার করতে হবে। আর কোডিংয়ের মেইন কনসেপ্ট এই অল্প কয়টাই। ভাই ইউনিভার্সিটি কোর্সগুলো একবারে বাজে, এখনো এগুলো অনেক পুরনো কোর্স। এই কোর্সগুলো একবারে জাফর ইকবাল টাইপের, মানে কোর্সে আসলে স্যাররা বলে যে তোমরা তো এগুলো কলেজে শিখে আসছো, আবার যেগুলো একটু নতুন সেগুলো বলে যে তোমরা পরবর্তীতে শিখবা, এরকম একটা অবস্থা। এখন আপনি ওই ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে, আপনি অ্যাটলিস্ট সিইসিতে ভালো করতে পারবেন,
এটা একেবারে মানে আমার দেখতে পরিষ্কার কথা। আপনাকে নিজে ফার্স্ট ইয়ার আপনাকে প্রোগ্রামিং শিখতে হবে, তারপরে আপনি ওয়েব ডেভেলপিং শিখলেন, আপনি আপনি যেটাই শিখলেন, ডেভঅপস শিখলেন, বা আপনি ফ্রন্ট এন্ড শিখলেন, আপনি ব্যাক এন্ড শিখলেন, সেগুলো পরে। বাট প্রথমে হচ্ছে আপনাকে কোড লেখা শিখতে হবে। আমি একটা প্রবলেম দিলাম, সেইখানে একেবারে নেস্টেড লুপ যেটা বলে 30টা 40টা ফর লুপ লেখা লাগতেছে। আপনি 30টা 40টা ফর লুপ লিখে সেই লুপ আপনি ইফ এলস দিয়ে কন্ট্রোল করতে পারতেছেন। এই ক্যাপাসিটি আপনাকে অর্জন করতে হবে আগে, পরে আপনাকে ওইগুলোতে যেতে হবে। না ভাই, আমি যে ওয়েব ডেভ বা ডেভঅপস এগুলো নিয়ে বলতেছি না, আমি সি প্রোগ্রাম নিয়ে বলতেছি। ইউনিভার্সিটিতে এইগুলা হইতেছিল যে সি প্রোগ্রাম নিয়ে যখন ক্লাস হইতেছিল তখন বলে যে মাঝে মাঝে বলে যে ভাই এগুলো তো তোমরা কলেজে শিখে আসছো, কলেজে সি প্রোগ্রাম করছো না, সেখানে তোমরা লিপ ইয়ার বের করছো, এটা বের করছো, সেখানে করে আসছো। আবার কিছু থাকে একটু জটিল, ওগুলা বলে যে তোমরা পরবর্তীতে শিখবা, স্ট্রাকচার প্রোগ্রামিং গিয়ে শিখবা সেকেন্ড সেমিস্টারে গিয়া। এরকম একটা অবস্থা। আচ্ছা, এরকম যদি হয় তাহলে ওনার ঘাটতি আছে, যা দেখো উনি এই জিনিসটার সম্পর্কে ওনার কনসেপ্ট ক্লিয়ার না। তুমি সহজভাবেই দেখো, তোমার ডিপার্টমেন্টের সিনিয়রদের মধ্যে দেখবা কোড বোঝে 4-5 জন, আর সবাই কোড বোঝে না। এখানে যারা আছে সবাইকেই কোশ্চেনটা করতেছি, আই এম রাইট অর রং। তোমাদের সিনিয়র ব্যাচগুলো দেখবা তোমরা যে কোড পারে মাত্র। ভাইয়া এইচএসসি তে থাকলে কিছু হইতো, কিন্তু এইচএসসি তে আমাদের মানে ব্যাচে আর কি এইচএসসি বাদ দিয়ে দিছিল, তো শর্ট সিলেবাস এক্সাম দিয়েছিলাম, তো সেই জন্য দেখা গেছে যে এই আমার ইন্টার কথাটা বলি, আমি একেবারে মানে কম্পিউটার ইউজ করা শুরু করছি কম্পিউটার সায়েন্সে চান্স পাওয়ার পরে। সো এইটা নিয়ে এত ওয়ারি হওয়ার কিছু নেই। আপনি 2-3 মাস প্রোগ্রামের পেছনে লেগে থাকলে আপনার প্রোগ্রামিংটা মানে ইনিশিয়াল ভাই আপনি স্টেজটা। কোন ইউনিভার্সিটিতে ছিলেন? আমি ছিলাম গোপালগঞ্জে, বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি। সো এটা কোনো ফ্যাক্ট না, একেবারেই এটা কোনো ফ্যাক্ট না। ভাই জিএসটির আন্ডার ইউনিভার্সিটি যেটা, বুঝি নাই আসলে, আমি একটু ক্লিয়ার করে বলবো। ভাই এদিকে জিএসটির আন্ডারে যে ইউনিভার্সিটি সেটা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, এটা জিএসটি নাকি আমি জানি না। আগে তো জিএসটি ছিল না, এখন না বানাইছে। ও আচ্ছা, ওই যে জিএসটি মানে হচ্ছে ওই যে মানে গুচ্ছ, আচ্ছা জেনারেল আচ্ছা, আমাদের সায়েন্স সময় এন্ড গুচ্ছ টেকনোলজি। ছিল না, সরি, এই কারণে আমি জিএসটিটা বুঝতে আমার কষ্ট হয়েছে। ঠিক জি আছে, ভাই। হ্যাঁ, আমাদের সময় গুচ্ছ ছিল না। ওকে, সো আমার মনে হয় আরও মানে কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, আর অল্প একটু কিছু আছে সেটা দেখায় দেব। আসলে ডিসকাশনটা দরকার, কেন জানেন, আমরা অনেক হতাশ থাকি। ডিসকাশন আপনার মাঝে একটু কিছুটা হলেও কনফিডেন্স দিবে। সো আর কারো কোনো কোয়েশ্চেন? না ভাইয়া। ওকে ওকে, আই থিঙ্ক সোমা আপু আপনি কিছু বলবেন না একেবারেই চুপ আছেন? না ভাইয়া কিছু বলবো না। ওকে, যাই হোক। হ্যাঁ, সো এখানে যাই। আপনারা এইখানে আচ্ছা, আগে জাস্ট একটা কোয়েশ্চেন, এখন পর্যন্ত সি প্রোগ্রামিং করেন নাই এমন কেউ আছেন, মানে একটা কোডও লেখেন নাই? এটা আমি একটা জি ভাই, আমি করি নাই। ওকে, কিন্তু পাইথনের কোড অনেকগুলো লিখছি। ওকে ওকে, আপনারা দুজন করেন নাই। পাইথনে যেহেতু করেছেন তাহলে এটা বুঝবেন। আমি হচ্ছে যদি কোড ব্লকসে যাই, আমার স্ক্রিনটা আমি শেয়ার করি। এটা দেখা যাচ্ছে, এটা কোডটা দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সি মানে কি বলে এটাকে, সি প্রোগ্রামিং যারা করেছেন সবার সর্বফার্স্ট কোড এটা আমার মনে হয়, রাইট? এইখানে আমি একটু এই কোডটা লেখার পিছনে কারণ হচ্ছে আমি এখানে একটু ডিটেলস লিখেছি কিছু, যেমন ইনক্লুড stdio.h কি আসলে, তারপর হচ্ছে ইন্ট মেইন এটা কি আসলে, এটা কি করে, এটা জাস্ট আমি একটু ডিটেলসটা লিখেছি, ঠিক আছে? সো এটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে ইনক্লুড stdio.h আসলে কি, এটা কি কেউ বলবেন একটু?
যে দুজন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল যেটাকে ইনক্লুড করতে বলতেছে। হ্যাঁ, এটা তো আমি এখানে লিখে দিছি, বাট ধরেন এগুলো নাই। এগুলো আমি কেটে দিলাম, এগুলো আমি আপনাদের মানে বোঝার জন্য আমি লিখেছিলাম, এগুলো আমি কেটে দিলাম। ব্র্যাকেটটা কেটে গেছে। এখন আমরা তো এইটুকু সবাই করেছি, বাট এইটুকু মানে কোন লাইন কি কাজ করে এটা কি আমরা মানে ক্লিয়ার কিনা আমি এটা জানতে চাচ্ছি। আমি আসলে কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, না ভাই ক্লিয়ার না। একটু অন্য কেউ বলেন প্লিজ। অন্য কেউ কারা আছেন? শামিমা আপু, আপনি? শামিমা আপুকে শুনতে পাচ্ছেন? হ্যালো, ওকে, শামিমা আপু নাই। ভাই, অন্ত মেহেদি ভাই, আপনি কি এটুকু করেছেন? অন্ত মেহেদি ভাই, এই যে হেলো ওয়ার্ল্ড প্রোগ্রামটা ভাই আবার কোশ্চেন করে, আমি বুঝিনি। মানে আপনি কি এই কোডটা করেছেন আগে? অবশ্যই করেছেন আশা করি। জি করেছি। হ্যাঁ, ওকে, যেহেতু মিড টার্ম দিয়েছেন তাহলে তো ডেফিনেটলি করেছেন। এখন আর কি মানে আমি জানতে চাচ্ছি এইখানে আসলে মানে কোডটা যে করা হয়েছে এখানে মানে কোন লাইনের মানে কি, এটা কি আপনি একটু এক্সপ্লেইন করতে পারবেন? আচ্ছা আমি ট্রাই করতে পারি, আমি এখনো এক্স্যাক্টলি সবগুলো পারি না, তবে বলতে পারি। ভাই আমি জানি আপনারা উপরে পারেন না, বাট আপনারা মানে ট্রাই করবেন, আমি তো এটাই চাচ্ছি। হ্যাঁ আমি বলতেছি তাহলে। প্রথম লাইনটা ছিল ইনক্লুড আর স্টুডিও আইও stdio.h, এটা একটা হেডার ফাইল যেটা মাধ্যমে সি প্রোগ্রামিং এর লাইব্রেরি থেকে কিছু কোড যেগুলো আগে থেকে ডিফাইন করা থাকে ওগুলো আমরা এটা মাধ্যমে আনি। হ্যাঁ, নাইস, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, তারপরে ইন্ট মেইন, এটা একটা ফাংশন, মেইন ফাংশন যেটার মধ্যে আমরা যে কোডগুলা লিখবো সেগুলো রান হবে আর কি। আর সেটা ভিতরে লেখা হয়েছে যে প্রিন্টএফ একটা প্রিডিফাইন্ড ফাংশন যেটা আমরা ওই যে stdio হেডার ফাইল থেকে আনছি, হ্যাঁ, সেটা ইউজ করে আমরা একটা জিনিস ডিসপ্লে করতে পারবো কমান্ড লাইনে বা টার্মিনালে বা যেটারে কমান্ড প্রম্পট বলে সেটাতে। আর রিটার্ন জিরো হচ্ছে এটা হচ্ছে ফাংশনটাকে এন্ড করে দিচ্ছে, কল করছে, এটা একটা জিরো ভ্যালু দিচ্ছে আর কি। ওকে, ওকে, আপনার এক্সপ্লেনেশন মানে ভেরি গুড, ঠিক আছে। এখন উনি যে এক্সপ্লেনেশনটা দিয়েছে এক্সপ্লেনেশনটা কারেক্ট আছে। এখন এইখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা ওনার এক্সপ্লেনেশনের উপরে? হ্যাঁ, মেনের আগে ইন্ট হওয়ার কারণ কি, মানে কি এই ফাংশনটা একটা ইন্টিজার মানে রিটার্ন করবে? হ্যাঁ, 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 ইন্ট মানে ইন্টিজারই বোঝাচ্ছি। এইখানে উনি যেটা বলেছেন একদম একুরেট। ইনক্লুড stdio.h, এটা হচ্ছে একটা লাইব্রেরি, যে লাইব্রেরিতে হচ্ছে যেরকম প্রিন্টএফ, স্ক্যানএফ আরও কিছু ফাংশন করা আছে। সো আমি ইনক্লুড stdio.h দিয়ে এখানে যখন আমি প্রিন্টএফ লিখবো তখন মূলত ওই ফাংশনটা কল হয়, যে ফাংশন মূলত ডিসপ্লে করে এই প্রিন্টএফের ভিতরে আমরা যা লিখবো তাই। সবাই কি শুনতে পারছি? জি ভাইয়া। হ্যাঁ, এখন ওই লেখাগুলো যদি আমি আবার ব্যাক করে আনি তাহলে আমি দেখাবো। হ্যাঁ, এই যে এটা হচ্ছে একটা ইনপুট আউটপুট হেডার, যেটা হচ্ছে এই কোডে মূলত প্রিন্টএফ ফাংশন ব্যবহার করার জন্য লেখা হয়েছে, বাট এটা স্ক্যানএফ এর জন্য লেখা হয় আর অন্য কোনো কিছুর জন্য লেখা হয়। আর মেইন ফাংশন হচ্ছে সি প্রোগ্রামে আমরা উপরে যাই লিখি না কেন তাই লিখি না কেন মূলত কোডটা মেশিনে পড়া শুরু করে, মানে এক্সিকিউশন যাকে বলে, এক্সিকিউশন শুরু করা হচ্ছে ইন্ট মেইনের পরে থেকে, ঠিক আছে? এর ভিতরে যেটা লেখা হয় এটা মূলত পড়ে। তো এখানে লিখেছি যে মেইন ফাংশন
যেখানে প্রোগ্রামের এক্সিকিউশন শুরু হয়, এখান থেকে শুরু হয়। প্রিন্টএফ মানে হচ্ছে স্ক্রিনে হ্যালো ওয়ার্ল্ডটা প্রদর্শন এর জন্য ব্যবহৃত ফাংশন। হ্যাঁ, আমি বলেছি প্রিন্টএফ একটা ফাংশন যেটা এই লাইব্রেরির ভিতরে আছে। রিটার্ন জিরো মানে হচ্ছে প্রোগ্রামটা মানে এখানে শেষ হয়েছে, রিটার্ন জিরো দিয়েছে। সো এটাকে যদি আমি এখন রান করি, প্রথমে বিল্ড করব, তারপর রান করব। বিল্ড করলাম, তারপর হচ্ছে রান করলাম। হ্যাঁ, রান করলে যেখানে হ্যালো ওয়ার্ল্ড দিচ্ছে, রাইট? হ্যালো ওয়ার্ল্ডটা কি দেখা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছি? জি ভাই দেখা যাচ্ছে। ওকে। সো এইখানে তো আপনারা জানেন যে প্রিন্টএফ এর ভিতরে ইনভার্টেড কমা দিয়ে আমরা যাই লিখবো তাই মূলত দেখাবে। আচ্ছা, এই স্ল্যাশ এন এর মানে কি একটু বলতে পারবো? নিউ লাইন মানে একটা লাইন ব্রেক হ্যাঁ, হবে। রাইট রাইট, নিউ লাইন। সো এখানে আমরা যা লিখবো তাই। অবশ্যই আমাদেরকে, আচ্ছা আমি যদি এখন এটাতে ক্লিক করি তাহলে ডিসপ্লেতে কি দেখাবে একটু বলেন। মানে আমি যদি এখন ডিরেক্ট রান করি তাহলে ডিসপ্লেতে কি দেখাবে? সি প্রোগ্রামিং। অন্য কেউ? অন্য কেউ? আমি বলতেছি সি প্রোগ্রামিং দেখাবে না, এখন অন্য কেউ বলবেন। আমি আসলে আপনাদের কাছ থেকে রেসপন্সটা চাই প্লিজ। আমি তো ধরে ধরে সি প্রোগ্রামিং দেখাবে। অন্য কেউ আর? ব্লো আমি বলেছেন। এটা অনন্ত এরর হবে। একটু জোরে বলুন, আমি শুনতে পাচ্ছি। এটা এরর হবে মেবি। কেন এরর হবে? কেননা এটা আমি জাস্ট প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর লাইক এটা আমি না, এরর হবে না, এরর হবে না। আমি এই আনসার শুনতে চাচ্ছি না, আমি অন্য একটা আনসার শুনতে চাচ্ছি। এরর হবে না, এখানে কোড ঠিক আছে। সো এইখানে যদি আমি এখন রান দিই তাহলে হচ্ছে আমাকে হেলো ওয়ার্ল্ডই দেখাবে। সরি, কোথায় গেল আমার ওটা? এটা কি সেভ করতে হবে কন্ট্রোল এস দিয়ে? না, এরকম এটা আমি সেভ করেছি। আচ্ছা, এখন ইয়াটা কোথায় গেছে কেউ বলতে পারবেন? টার্মিনালটা মানে আমার কোড ব্লকস আমি অনেকদিন ইউজ করি না তো। এই টার্মিনালটা চলে গেছে, আবার রান করলে টার্মিনালটা আবার আসবে। আবার তো কোড রান করা যাবে না, ওই টার্মিনালটা চলে যায় না, টার্মিনালটা আছে। মিনিমাইজ হয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, এটা মিনিমাইজ হয়ে আছে, বাট এটা তো আমার টার্মিনাল। বাট এটা আমি মানে কোড ব্লকসের ইউজ করি না, তো আমি বলে গেছি। এই যে পাইছি, এখানে আছে, এই যে এখানে আছে। এই দেখেন আপনারা হেলো ওয়ার্ল্ড প্রিন্ট করেছে, দেখা যাচ্ছে? কিন্তু ভাই ওইটা তো এটা মানে তোমার কথা না। হ্যাঁ, এটাই হওয়ার কথা। কারণ হচ্ছে আমি এখানে এখন যাই লিখি সে হেলো ওয়ার্ল্ডই দেখাবে। আমি ধরেন এটা লিখছি, তাও আমি যেটা করি দেখেন হেলো ওয়ার্ল্ডই দেখাচ্ছে। বিল্ড করতে হবে নাকি আবার? হ্যাঁ, এটাকে বিল্ড করতে হবে, এটাকে বিল্ড করতে হবে, দেন রান করতে হবে। এই দেখেন এইবার আমি এটা আসছে, ঠিক আছে? এখন যদি আমি আবার সি প্রোগ্রামে লিখি, এটা আসলে প্রোগ্রামিং এর কোনো কিছু না, এটা আসলে কোড ব্লকসের একটা বিষয়। কোড ব্লকসে আগে বিল্ড করতে হয়, পরে রান করতে হয়, বা বিল্ড এবং রান দুটো একসাথেই করা যায়। হ্যাঁ, এখন যদি আমি বিল্ড করি দেন রান করি, এই দেখেন আমার সি প্রোগ্রামিংটাই আসছে, ঠিক আছে? এটা হচ্ছে মানে একটা কোড ব্লকসের একটা বিহেভিয়ার। হ্যাঁ, আমি আদার যদি কোনো কম্পাইলারে কি এরকম কোনো ইস্যু আছে? না, অন্য কম্পাইলারের কোনো ইস্যু নাই, এটা কোনো ইস্যু না, এটা কম্পাইলারের বিহেভিয়ার, ঠিক আছে? এটা কোনো ইস্যু না। শুনুন, কোড ব্লকসের একটা সুবিধা আছে কি জানেন? কোড ব্লকসে ইররগুলো অনেক ভেঙে ভেঙে দেখায়। এই কারণে আপনি প্রথম অবস্থায় কোড ব্লকসে কোডিং শিখলে এটা আপনার জন্য অনেক ভালো হবে, আপনি ইরর বুঝবেন সহজে। কিন্তু আপনি অনেক আপডেট আইডিয়া যদি ইউজ করেন, লাইক হচ্ছে বিএস কোড, তারপর এই যে পাইচার্ন বা এইগুলো যদি আপনি ইউজ করেন, তো ওইগুলোতে ইরর আপনি বুঝবেন না। কিন্তু এটাতে ইররগুলো অনেক সহজ সহজ দেয়। যেমন আমি যদি এখান থেকে সেমিকোলন কেটে দিই, এবার যদি আমি এটাকে বিল্ড করি, আমার নিচে এরর দেখাবে। এই দেখেন এখানে সে বলে দিচ্ছে
ইরর অ্যাকসেপ্টেড সেমিকোলন 4 নাম্বার লাইনে, ঠিক আছে? এটা আপনি অন্য অন্য আইডি দিয়ে করে দেখেন, এত সুন্দর করে আপনাকে ইরর শো করে দিবে না। এই জন্যই মূলত বিগিনাররা কোড ব্লকসে কোড করে। আর এখানে এখন ইরর চলে গেছে, দেখা গেছে। বিএস কোডেও থাকে, বিএস কোডেও যে সি সি প্লাস প্লাস এর এক্সটেনশন আছে, এক্সটেনশন গুলো নামাই দিলে এগুলো দেখাই দেয় থাকে, বাট একেবারে এত লাইন বাই লাইন মানে আপনার ইরর দেখায় দেয় শুধুমাত্র কোড ব্লকস। এই কারণে ইনিশিয়ালি কোড ব্লকস করা ভালো। এবার হচ্ছে আমার এইখান থেকে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলবেন, আজকে এই পর্যন্ত দেখাবো এইখান থেকে। না ভাই ভাই আমার ছিল বিল এন্ড আমি প্রিন্ট এফ লাইক প্রিন্ট এফ এর পর থেকে, হ্যাঁ প্রিন্ট এফ এটা রিটার্ন 0 কল 0 এগুলো একটু ভেঙে দিলে ভালো হতো আমার জন্য। এইখানে তো লিখে দিয়েছি, এটা দেখা যাচ্ছে না? বিলটা বিশেষ করে বুঝি না, একটু জোরে বললে ভালো। বিল যেটা বিল করছিলেন, যে বিল করার প্রথম কিন্তু দেওয়ার পর কিন্তু হয়েছিল যে হ্যালো ওয়ার্ল্ড আসছিল, প্রোগ্রামিং আসে নাই। এন্ড বিল এই ব্যাপারটা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আপনি একটু মাইকটা কাছে নেন। প্রথমবার যখন দিয়েছিলেন তখন হয়েছিল যে বিল বলছিলেন কেন, ওই যে সরি ম্যাম, প্রথমবার যখন দিয়েছিলেন তখন কিন্তু সি প্রোগ্রামিং আসে নাই, তখন আসছিল শুধু হ্যালো ওয়ার্ল্ড। বাট সি প্রোগ্রামিং কিন্তু এখানে লিখেছিলেন যে প্রিন্ট এফ এর পর, হ্যাঁ ভ্যালু কিন্তু লিখেছিলেন যে সি প্রোগ্রামিং, কিন্তু আসে নাই। তখন বিল্ড করছিলেন, ব্যাপারটা একটু ভেঙে বলেন। বিল্ড করতে হবে, বিল্ড। আপনি যে দেখেন এটা দেখা যাচ্ছে, হ্যাঁ বিল্ড, হ্যাঁ, আর এটা দেখেন রান। রান আপনি যদি বিল্ড না করে রান করেন তাহলে আগেরটাই দেখাবে। তোমরা ফার্স্ট অফ অল আমার বিল্ড করতে হবে, দেন আমি রানের দিকে যাব। রান করতে হবে, আচ্ছা, এটা কি অনলি কোড ব্লকসে নাকি আমি আদার্স এই অত ডিপলি যাচ্ছি না। এটা একটা কনসেপ্ট। আপনি হচ্ছে ধরেন একটা ওয়েবসাইটের কোনো নতুন আপডেট যখন আনেন, সেটাকে তখন আপনাকে প্রথমে বিল্ড দিতে হয়, পরে হচ্ছে ডেপ্লয় দিতে হয়। এটা একটা কনসেপ্ট। অন্য আইডিয়াতে ইনিশিয়ালি দেখা গেছে অটোমেটিক বিল্ড হতে পারে, বাট আপনি যে প্র্যাকটিসটা রাখেন, কোড ব্লকসটাই তো সবাই কোড ব্লকসটাই তো করবেন, এই প্র্যাকটিসটাই রাখেন, ঠিক আছে? আর আমি অন্য আইডিয়াতে আসলে সি প্রোগ্রাম করি নাই। তো আমার মনে হয় অনেক রাত হয়ে গেছে। একসাথে বিল্ড রান হয়, হ্যাঁ একসাথে বিল্ড রান হয়, অপশন আছে, বাট অবশ্যই বিল্ডটা করতে হবে। যে ভাই কোড ব্লকসে সি রান করার একটা কারণ হলো কোড ব্লকস হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি, এটাতে কম্পাইলারটা ডাউনলোড করা লাগে না। আর যদি আমি ভিএস কোডে রান করতে চাই সি বা সি প্লাস প্লাস, তখন আমাকে কম্পাইলারটা নামাইতে হবে, যেটা অনেক হেক্টিক জব। যারা সি প্লাস প্লাস এর বা সির কম্পাইলারটা রান মানে ডাউনলোড করছে তারা বুঝবে। আমি ডাউনলোড করছিলাম একবার, অনেক লেন্থি প্রসেস, আমার প্রায় 2 ঘন্টা লাগছে শুধু কম্পাইলারটা ডাউনলোড করতে। আমি বলি মেইন সুবিধাটা হচ্ছে এটা এরর, মানে একেবারে ভেঙে ভেঙে এরর দেখায় হচ্ছে কোড ব্লকসে। লাইন বাই লাইন মিন ডাব্লিউ জিনিসটা আছে, এটা কি? বুঝি নাই, আবার একটু বলেন, জোরে বলেন একটু। হ্যাঁ, কোড ব্লকসের যে মিন ডাব্লিউ একটা জিনিস আছে, সেটা কি? মেইন ডাব্লিউ কি আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। ওইটাই কম্পাইলার ভাই, ওইটা হচ্ছে এমজি, ওটা সেটিংস থেকে যে করতে হয়। হ্যাঁ, এটা তো অটো ইনস্টল, ওইটা ডাউনলোড করে তারপরে এনভায়রনমেন্ট প্যাথটা সিলেক্ট করতে হয়, ভেরিয়েবল এনভায়রনমেন্টটা সিলেক্ট করতে হয়। আর ওটা কোড ব্লকস ডাউনলোড করলে ওগুলো এমনি অটো সিলেক্ট অটো হয়ে যায়, কম্পিউটারের মধ্যে সব ওটা করে দেয় কোড ব্লকস, আমাদের আলাদা করে করা লাগে না। আর যদি কম্পাইলারটা আলাদা করে ডাউনলোড করতে হয়, ভিএস করে চালাতে হয় সি, তখন কম্পাইলার ডাউনলোড করে ভেরিয়েবল এনভায়রনমেন্ট সেটআপ করা লাগে, অনেক ঝামেলা থাকে। আবার কোনো জায়গায় যদি এরর হয়ে যায় তাহলে তো শেষ, আবার প্রসেসটা নতুন করে করা লাগবে, অনেক ঝামেলার ব্যাপার। ওই জন্য কোড ব্লকসটা ইউজ করা হয় ইউজার ফ্রেন্ডলি আর বিগিনার ফ্রেন্ডলি বলে। আমার এইটাই কথা হচ্ছে, প্রোগ্রামিং শুরুর ক্ষেত্রে ধীরে ধীরে করেন, ছোট ছোট চিন্তা করেন, ছোট ছোট চিন্তার প্রবলেম সলভ করেন। বড় কিছুতে চলে যান না, হতাশা বেড়ে যাবে আরো বেশি, ঠিক আছে? আর কি মনে করেন যে বড় কিছুতে চলে যান না আগে, কারণ আপনি এখন কোড লিখতেছেন,
4-5 লাইন, 10 লাইন, 20 লাইন, এর বেশি কোড কিন্তু আপনি এখন লিখবেন না। 10-15-20 লাইনের ভিতরে আপনার কোড শেষ হয়ে যাবে। আর আমি ইন্ডাস্ট্রিতে আমি যে ফ্রেমওয়ার্কের ভিতরে কাজ করি, ওই ফ্রেমওয়ার্কের ভিতরে আমারই কোড আছে 1 লাখ লাইনের উপরে। এখানে তো আরও মনে করেন যে 20-25 জন কাজ করে ওই ফ্রেমওয়ার্কে, মানে একটা ফ্রেমওয়ার্কের ভিতরে আমরা অনেকেই কাজ করি আর কি, 4-5টা টিম কাজ করি। সো ওইগুলা ম্যানেজ করা হয় কিন্তু বিএস কোড দিয়া, পাইচার্ম দিয়া। আমি ম্যানেজ করি পাইচার্ম দিয়া, কারণ আমি পাইথন দিয়ে করি। আরও অনেক আইডিয়া আছে, ঠিক আছে। সো ওইখানে যাওয়ার দরকার নাই, আপাতত এইখান থেকে যান। ওগুলোতে অনেক ইস্যু খাওয়া যাবেন, ওই যে ও যেটা বলে যে 2 ঘন্টা গেছে, ঠিক আছে, ওগুলো তো অনেক ইস্যু খাওয়া যাবেন। আপাতত এখানে থাকেন, ধীরে 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 আগান। সো আমাদের ক্লাস এই পর্যন্তই। আরেকটা জিনিস আমার দেখানোর আছে, সেটা আমি দেখায় দিচ্ছি। এখানে অন্যরা মনে হয় চলে গেছে। 1 সেকেন্ড আমি একটু রেডি করে দেখাচ্ছি, 30 সেকেন্ড। হবে কাইন্ডলি যদি একটু জানাতেন। হ্যালো, আমি আসলে আমার মানে ক্লিকে বেরিয়ে গেছিলাম। এটা লোড হচ্ছে। ওকে, আপনারা আচ্ছা, হ্যাঁ, আপনারা আসলে গুগল ক্লাসরুম সম্পর্কে কি কেউ জানেন? জি ভাই। ওকে, হ্যাঁ, গুগল ক্লাসরুমে মূলত আমাদের ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হবে, ভিডিওগুলো দেওয়া হবে। আমার স্ক্রিনটা কি শেয়ার করা আছে? না, স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ, ওকে। আচ্ছা, হ্যাঁ, এটা কি দেখা যাচ্ছে এই যে সি প্রোগ্রামিং কোর্স? হ্যাঁ হ্যাঁ, এভরিওয়ান, সবাই দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, জি ভাই দেখা যাচ্ছে। ওকে, এইখানে মূলত হচ্ছে আমি আমার ইয়াগুলো দিব, ক্লাস রেকর্ড প্লাস ম্যাটেরিয়ালসগুলো এখানে আপলোড করব। এখানে ইমেলের মাধ্যমে সবাইকে অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে এটা, ঠিক আছে। ওখানে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন ওই ইমেলগুলো অনুসারে আমি এখানে অ্যাক্সেস দিয়ে দেবো। এই মুহূর্তে কাউকে অ্যাক্সেস দেওয়া নাই। এইখানে হচ্ছে আমাদের এই যে ফার্স্ট ক্লাসটা আছে, ঠিক আছে, কি চলতেছে। এটা হচ্ছে আর আমাদের একটা যে হচ্ছে ফার্স্ট ক্লাসটা যে হয়েছিল ওটা রেকর্ডিং আছে, আর ওটার স্লাইড আছে হচ্ছে যেখানে, ঠিক আছে। এটা ক্লিক করলে মেবি ডাউনলোড হয়ে যাচ্ছে, না ওপেন হয়েছে, হ্যাঁ। সো এটাই দেখানোর ছিল। আমি এখানে সবাইকে অ্যাক্সেস দিয়ে দিব ওই ইমেলটা অনুসারে, তারপর আপনারা এখান থেকে এই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করতে পারবেন। সো আর কারো কোনো কথা আছে? ক্লাস শেষ করে দেবো আর 5 মিনিটের ভিতরে, আর 3 মিনিটের ভিতরে। হ্যাঁ, না ভাইয়া। ওকে, আসলে অনেক টাইম গেছে, কারো মানে অনেকে বোর হতে পারেন। আসলে ডিসকাশনটা না রাখলে হয় না, আমার মনে হয় ডিসকাশন একটা মোটিভেশন ক্রিয়েট করে সবার মাঝে। সো তারপরেও কারো কোনো কনফিউশন থাকলে আমাকে সরাসরি নক দিবেন, আমি চেষ্টা করবো সবাইকে টাইম দেওয়ার, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর এই কোর্সটাতে আসলে আমি কাউকেই জোরাজুরি করব না কোর্সে আসার জন্য, কোর্স করার জন্য। একেবারে ইনিশিয়ালি নিজ ইচ্ছাই আসতে হবে আর নিজ ইচ্ছাই চলে যেতে হবে, ঠিক আছে।
আমাকে কেউ প্রশ্ন করলে, আমার কাছে কেউ কোনো প্রবলেম নিয়ে আসলে আমি সেটা অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো। সেটা সকালে না পারলে রাত্রে করবো, রাত্রে না পারলে বিকেলে করবো, কিন্তু অবশ্যই করবো। একেবারেই সম্পূর্ণ নিজের আগ্রহ জায়গা থেকে এই জিনিসটা সামনে আগাবে ইনশাল্লাহ। সো এখানে কন্টিনিউ করতে গেলে সবার আগে আগ্রহটা দরকার হবে। হ্যাঁ, আর পড়ানোর স্ট্র্যাটেজি কেউ যদি চেঞ্জ প্রয়োজন হয় বা আমি যদি কারো সাজেশন থাকে, সেটা আমি অবশ্যই চেষ্টা করবো সাজেশন ফলো করার। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, নাকি ভালো থাকবেন সবাই। নেক্সট ক্লাস আমি জানাই দিব গ্রুপে, আর আমি টাস্ক অ্যাসাইন করে দিব। হ্যাঁ, ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাই লবণ রাখলে লাস্টে বেশি পড়ে গেছে, কষ্ট তো আমার আছে লবণ দেখে। ধনে পাতা বাইতে তোমার ভর্তা করে মানে ভালো না। ভিতরে ঢুকান লাগবে না, বাইরে তো শীতকাল না, ভিতরে ঢুকালে তোমার গরম করতে পারবো না, ওখানে ছাড়া গরম হয় না, বাইরে জ্বালিয়ে ঢেকে